৫০ বছরে বাংলাদেশ ই সাউথ এশিয়ার ধারাবাহিক পরিবেশনায় সুস্বাগতম। আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম জীবন থেকে নেয়া। আপনারা জানেন জীবন থেকে নেয়া চলচ্চিত্রকার জহির রায়হানের সেই চলচ্চিত্র যা বাঙালি জাতিকে পাকিস্তান উপনিবেশের বিরুদ্ধে লড়তে সাহায্য করেছিল একটি সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে দিয়ে। এই একটি চলচ্চিত্রের যে শক্তি তা অনেকটা আইজেনস্টাইনের অক্টোবর বিপ্লব নিয়ে যে ছবি বা ব্যাটলশিপ পটেমকিন যে ছবি এই যে একটা চলচ্চিত্র সমাজ রাজনৈতিক একটা আন্দোলনের মাধ্যম হয়ে ওঠা, এটা আমরা দেখতে পাই জীবন থেকে নেয়াতে। আজকে আমাদের সঙ্গে এইখানে থাকতে অনুমতি দিয়েছেন এবং আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন শাহরিয়ার কবির। শাহরিয়ার কবিরকে আপনারা সবাই চেনেন, কেননা বাংলাদেশের নাগরিক সমাজে সক্রিয় রয়েছেন সবসময়। উনি সভাপতি ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। উনি একজন লেখক, সাংবাদিক এবং প্রামাণ্যচিত্র নির্মাতা। শাহরিয়ার কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের শান্ত আড্ডায়। ধন্যবাদ মাসকুহাত, আপনাকে এবং আপনাদের দর্শকদেরও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে স্বাধীনতার মাসের শুভেচ্ছা গ্রহণ করুন। আগামী ২৬শে মার্চ বাংলাদেশের ৫০ বছর পূর্ণ হবে। এটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কেননা ৫০ বছর হয়ে গেল বয়স বাংলাদেশের, এবং বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে পথ হাঁটতে শুরু করেছিল সেদিকে কতটা যেতে পেরেছে, প্রাপ্তি কতটা, প্রত্যাশা কতটা ছিল, এইসব নিয়ে আলোচনা চারপাশে চলছে। এখানে আপনার জীবন যেহেতু বলা যায় যে সেই দ্য পিয়ানিস্ট চলচ্চিত্রের যে পিয়ানিস্ট, তার জীবনের মতো, যে পিয়ানিস্টকে আমরা দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা খুব সুন্দর জীবন ছিল, পিয়ানো বাজিয়ে আনন্দ পেত। তারপর হঠাৎ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে তার জীবনে ঢুকে পড়লো, তারপর এই যে তার স্বজনেরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, স্বজনেরা মারা গেল এবং তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হলো। কোথাও একটা পিয়ানো পেলে শব্দ যাবে নাৎসিদের কানে, এই ভয়ে হাওয়ায় আঙুল দিয়ে পিয়ানো বাজিয়ে তবুও আনন্দ নিচ্ছিলেন। এবং এই যুদ্ধের বিভীষিকার মধ্যে থেকে ঠিকই বেঁচে গিয়ে সবশেষে আবার দেখা যাবে পিয়ানিস্ট বসে হাসি মুখে পিয়ানো বাজাচ্ছেন। তো শাহরিয়ার কবিরের জীবনটা মধ্যে এই প্রতীক আমরা খুঁজে পাই, যেহেতু মুক্তিযুদ্ধের আগেই তিনি ছাত্র অবস্থায় লেখালেখি শুরু করেছেন, টুকটাক সাংবাদিকতার প্রস্তুতি চলছে, এবং তারপর উনি মুক্তিযুদ্ধের সময় ঠিকই বাংলাদেশের লেখক, কবি, সাহিত্যিক এবং সাংস্কৃতিক জগতের সবাই যেমন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছুটে গিয়েছিলেন, তেমনি শাহরিয়ার কবির সেখানে গিয়েছেন। এবং এই যে শব্দযুদ্ধ, এরকম একটি অবস্থায় একটা ক্ল্যান্ডেস্টাইন বেতার কেন্দ্রের মতো সেখান থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হিসেবে বাংলাদেশের নামটিকে ইথারে ছড়িয়ে দেয় এবং মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করা, উদ্দীপিত করা, এই কাজটি করেছেন ৭১-এর শব্দ সেনারা। তো শাহরিয়ার কবিরের যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, তা এই আমাদের দেশের বলা যায় যে মুক্তিযুদ্ধকে ঘিরে একটা বুদ্ধিবৃত্তিক রেনেসা যে গড়ে উঠেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তার একজন মানুষ। এরপর উনি যেটা হয় যে এই যুদ্ধে উনি তার দুই ভাইকে হারান, জহির রায়হান এবং শহীদুল্লাহ কায়সার। আপনারা দুজনকে চেনেন। শহীদুল্লাহ কায়সার একজন সাংবাদিক এবং ঔপন্যাসিক ছিলেন। তার সারেং বউ, সংসপ্তক, আমরা তো সবাই জানি তার সম্পর্কে। আর জহির রায়হানের কথাও আমি শুরুতেই বলেছি। তো এখন শাহরিয়ার কবির সাংবাদিকতা দিয়ে জীবন শুরু করলেন, এবং উনি ছাত্রাবস্থাতেই কিন্তু আবার দেখা যাচ্ছে যে লেখকের জীবন শুরু হয়ে গেছে, শিশু উপন্যাস লেখা শুরু হয়ে গেছে। এবং সাংবাদিকতার ক্ষেত্রে যেটা করেছেন সেটা হচ্ছে যে বিচিত্রায় কার্যনির্বাহী সম্পাদক হিসেবে উনি অনুসন্ধানী প্রতিবেদন করাতেন, যার মধ্যে আমরা বিতার্কিকরা বিতর্ক করার সময় বাংলাদেশের যে কোনো সেক্টরের রেফারেন্স হিসেবে সেটাকে পেতাম। মানে বাংলাদেশের কোন সেক্টর সম্পর্কে পুরোপুরি জানতে গেলে ওই বিচিত্রার একটা অনুসন্ধানী প্রতিবেদন পড়লে মোটামুটি ভাবে একটা স্পষ্ট ধারণা হয়ে যায়। তো এই ব্যাপারটা শাহরিয়ার কবিরের
আমি বলবো তার কাছে আমরা কৃতজ্ঞ, আমরা যারা বিতর্ক করেছি, পরে সাংবাদিকতা করেছি। এরপর যেটা হয় যে এই যে ৭১-এ যে একটি যুদ্ধ হলো, এখানে ৩০ লাখ মানুষ মারা গেল, ২ লাখেরও বেশি আ নারী তাদের সম্মান হারালেন এবং এই যে এত ত্যাগের মধ্যে দিয়ে স্বাধীনতা এলো, এখানে দেখা গেল যে যুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদের বিচারের দাবিটা উপেক্ষিত হতে শুরু করলো বঙ্গবন্ধুর মৃত্যুর পরে। কিন্তু এই সাংবাদিকতা সূত্রে বিচিত্রায় কিন্তু এই ন্যায় বিচারের দাবিটিকে বারবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবশেষে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটিটি যখন গঠিত হয়েছে, জাহানারা ইমাম তার যে সন্তানের মৃত্যু, তার সঙ্গে তার এই আন্দোলনটি একটি আবেগের জায়গা জড়িয়েছিল। ঠিক তেমনি শাহরিয়ার কবির তার ২ ভাইকে হারিয়েছেন। মানে এই স্বজনদের যে হত্যাকাণ্ড ঘটেছে তার ন্যায় বিচার চাইতে তারা একসঙ্গে হয়েছেন এবং এইভাবে এই ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির যে আন্দোলনটি, এটিকে ন্যায় বিচার পাওয়ার দিকে নিয়ে যাওয়ার জন্য শাহরিয়ার কবিরকে রাষ্ট্রের রুদ্ররোষে পড়তে হয়েছে, জেলখানায় যেতে হয়েছে। আদালত যখন বলছে যে না, তাকে তাকে এই কারণে এই দেশের যে অন্য সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের উপরে নির্যাতনের ঘটনাগুলো যদি উনি একজন আহ, নাগরিক হিসেবে এটা তার প্রকাশ করার এবং এর খোঁজ করার অনুসন্ধানের অধিকার তার আছে, সুতরাং আদালত যখন তাকে মুক্ত করার কথা বলে তারপরে বিশেষ ক্ষমতা এনে তাকে ৩ মাস বন্ধ রাখা হয়। কিন্তু এই যে সংগ্রামশীল একটা জীবন এবং এর মধ্যে সৃজনশীলতাকেও আঁকড়ে থাকা, সেই পিয়ানিস্টের মতো করে এই জীবনের গল্পটাই আসলে জীবন থেকে নেয়া। শাহরিয়ার কবির, আপনি ৫০ বছরে বাংলাদেশকে সামনে রেখে যদি মুক্তিযুদ্ধের সময় থেকে একটু একটু করে আমাদেরকে বলেন। এখানে দুটো বিষয় আছে মাসুদ, একটা তো হচ্ছে ব্যক্তিগত প্রসঙ্গ আর একটা হচ্ছে সামগ্রিক বাংলাদেশের পরিস্থিতি। দুটোই এটা প্যারালালি যদি বলতে পারা যায়। হ্যাঁ, তা আপনি শুরু করেছেন জীবন থেকে নেয়া দিয়ে। জীবন থেকে নেয়া জহির রায়হানের সেই কালজয়ী চলচ্চিত্র এবং যথার্থভাবে বলেছেন এই ছবি মুক্তিযুদ্ধের একটা সাংস্কৃতিক ভিত নির্মাণ করেছিল। কিংবা এই ছবি ছাড়াও সেই ৬০-এর দশকে আমরা যদি সাংস্কৃতিক আন্দোলনটা দেখি, যখন রবীন্দ্রনাথকে বড়জোরের একটা বিয়ে উঠেছিল, পাকিস্তানের শাসক গোষ্ঠী যখন বলল রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী পালন করা যাবে না, বেতার টেলিভিশনে রবীন্দ্রনাথকে প্রচার করা যাবে না, তখন কিন্তু এখানকার সংস্কৃতি কর্মীরা, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তীব্র প্রতিবাদ করেছিলেন এবং অনেক ঘটা করে সেখানে রবীন্দ্র জয়ন্তী হয়েছে এবং রবীন্দ্রনাথকে ঘিরে বলতে গেলে আমাদের প্রতিরোধের যে সাংস্কৃতিক আন্দোলন, পাকিস্তানের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে, যেটা সাংস্কৃতিক আগ্রাসনের মতনও ছিল আমাদের উপর, যে ৫০-এর দশক থেকে তো আমরা দেখেছি যে বাংলা ভাষার বিরুদ্ধে একটা চক্রান্ত, তো ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬০-এর দশকের সাংস্কৃতিক আন্দোলন যেগুলো মুক্তিযুদ্ধের ভিত্তি তৈরি করেছে, সেখানে জহির রায়হান এবং জহির রায়হানও কিন্তু ভাষা আন্দোলনেরই ফসল বলতে গেলে। ভাষা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং এই ভাষা আন্দোলন কিন্তু ওই যে পাকিস্তানের যে ধারণাটা, পাকিস্তান তো বাঙালি, এটা তো অস্বীকার করা যাবে না, বাঙালি মুসলমানদের ভোটেই পাকিস্তান এসেছিল। পশ্চিম পাকিস্তান তখন যেটা ছিল এখনকার পাকিস্তান, সেখানে কোথাও মুসলিম লীগ ক্ষমতায় ছিল না, ক্ষমতায় ছিল এখানে। কিন্তু সে বাঙালি মুসলমানদেরও কিন্তু মোহভঙ্গ হতে খুব বেশি দেরি হয়নি। ধীরেন্দ্রনাথ দত্তের অবস্থান আমরা জানি। ৪৮ সালে তিনি পাকিস্তানের আইনসভায় বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করবার কথা বলেছিলেন এবং এই ভাষা আন্দোলনের ভেতর দিয়ে জহির রায়হান থেকে শুরু করে বোরহানুদ্দিন খান, জাহাঙ্গীর বলুন, আব্দুল গাফফার চৌধুরী, আলাউদ্দিন আলাজাদ, হাসান আজিজুল হক, শামসুর রহমান, এরা একগুচ্ছ লেখক, কবি, সাংবাদিক, বুদ্ধিজীবী যারা বাংলাকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন, বাংলা ভাষাকে, বাংলা সাহিত্যকে, এইটা দিয়ে তারা নিজেদের স্বাতন্ত্র্য তারা রচনা করবেন, বাঙালিত্বের চেতনাকে জাগিয়ে তুলবেন। তো সেইখানে জহির রায়হানের এই ছবিটা একটা বিশাল ভূমিকা ছিল এবং এই দুর্ভাগ্যক্রমে আমার এই ছবিতে যুক্ত থাকার কথা ছিল, সেটা যে পর্দার কথা বললেন শহীদুল্লাহ কায়সার, তার কারণে সেটা সম্ভব হয়নি। উনি বলেছেন না আগে, আমি তখন জহির রায়হানের সহকারী হিসেবে ঢুকে গেছিলাম তার ইউনিটে, একটা ছবিতে কাজও করেছি। কিন্তু যখন জীবন থেকে নেওয়ার কাজ শুরু হলো, বর্দা তখন শুনলেন, বললেন যে না, পড়ালেখা শেষ করার আগে কোনো ছবি টবি না। এবং আমার মনে আছে জীবন থেকে নেওয়ার আগে মনের মতো বউ যখন জহির রায়হান লঞ্চ করলেন,
তখন প্রিমিয়ার, তখন তো যেটা মহরত অনুষ্ঠান হতো, তো মহরতে শিল্পী কুশলীদের পরিচয় করিয়ে দেওয়া হতো সাংবাদিকদের সঙ্গে। তো আমার প্রথম ছবি সেটা, তো জহিরান পাশেই আমি বসছিলাম, আরেক পাশে সুচন্দ্রা ভাবিরা ছিলেন, খান আতাউর রহমান, সুলতানা জামান। তো সবার পরিচয় দিয়ে শেষে জহিরান আমার সম্পর্কে বললেন যে শাহরিয়ার কবির লেখালেখি করে, তো আমার কাজিন, তবে এই ছবিতে আমার সহকারী হিসেবে কাজ করবে, এবং আমি আপনাদের কথা দিচ্ছি 5 বছরের ভেতর শাহরিয়ার কবিরকে পাকিস্তানের 1 নম্বর পরিচালক হিসেবে আমি আপনাদের সামনে উপস্থিত করব। তিনি খুবই আশাবাদী ছিলেন আমার চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে। কিন্তু ওই যে টানাপোড়েন যেটা হয় পরিবারের মধ্যে, যৌথ পরিবারে, শহীদুল্লাহ কাছার চেয়েছেন আমি সাংবাদিক হব। তো যাই হোক, না সাংবাদিক সেভাবে হতে পেরেছে, না চলচ্চিত্র নির্মাতা। কিন্তু এইটা একটা, ওই পরিবেশটা আমরা পেয়েছিলাম 60-এর দশকে, ওরকম একটা পরিবেশে আমরা আমাদের ছাত্র জীবনের উন্মেষ বা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, 69 আন্দোলনে যুক্ত ছিলাম। এবং মুক্তিযুদ্ধের শুরু হওয়ার আগেও আমার মনে আছে, এখানে আমি এবছরই মাসফাত আমি প্রথম লিখতে যাচ্ছি 50 বছর পর, যে আমার 71-এর দিনগুলি। তো সেখানে অনেক আহ, দেখছি আমার ডায়েরি থেকে যে অনেক মজার মজার ঘটনা আমরা ঘটিয়েছিলাম তখন। আমার সাংবাদিকতার হাতে ঘুরেও সেই কিছুদিন আগে 68 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে যখন ঢুকেছি, তখন থেকে সাংবাদিকতা টুকটাক শুরু করেছি, কিছুটা পয়সা পাওয়ার জন্য, কিছুটা শক্ত ছিলই। এবং ওই সময় আমার মনে আছে আমরা একটা কাজী আনোয়ার হোসেনের একটা পত্রিকা ছিল, রহস্য পত্রিকা। তো তার আগে আমি সমী পেশুতে ছিলাম, সমী পেশু একটা সাহিত্য সংস্কৃতি চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ছিল, পরে বেশি বেতন পাওয়াতে আনোয়ার ভাইয়ের সঙ্গে যোগ দিলাম। কিন্তু আমরা এই 70-এর নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে একটা পত্রিকা বার করেছিলাম। সেটা ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হয়েছিল, রানার নামে। বেবি মদন সম্পাদনা করতেন, এবং আমরা বাংলা বিভাগেরই বেশিরভাগ আমরা ওখানে লিখতাম। তো সম্পাদনা তো সাংবাদিকতার যেহেতু আমার প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা ছিল, পুরো পত্রিকা শেষকালে আমার ঘাড়েই পড়েছিল। কিন্তু সেইখানে আমি পুরনো কয়েকটা ইস্যুর আমি কয়েকটা খুঁজে পেলাম, দেখলাম যে অদ্ভুত সমস্ত লেখা আমরা ছাপছি, যে স্বাধীনতার কোনো বিকল্প নেই। এবং এখানে ওই বোরহানুদ্দিন খানজাগের একটা লেখা বেরিয়েছে, এখন একটাই কথা, স্বাধীনতা। এবং সেখানে আমরা বোমা বানাবার ফর্মুলা ছাপছি। ভাবুন, মলোটভ ককটেল কি করে বানাতে হয়, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে অগ্নিযুগের বিপ্লবীদের লেখা ছাপছি আমরা ওখানে। তো এরকম একটা অবস্থার ভিতর দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধ আমাদের সামনে এসেছে। 71-এর গণহত্যা তো আমার নিজের চোখের সামনে দেখা, ঢাকায় আমরা দেখেছি 25শে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কি করেছে। পুরনো ঢাকা বলতে গেলে পিলখানায়, রাজারবাগ হেডকোয়ার্টার, এগুলো পুলিশের হেডকোয়ার্টার, ইপিআর হেডকোয়ার্টার পিলখানাতে ধ্বংস করলো, বিশ্ববিদ্যালয়ে গেল, বিশ্ববিদ্যালয় ধ্বংস করলো, নয়াবাজার, পুরনো ঢাকার হিন্দু অধ্যুষিত পাড়াগুলো, এগুলো কিন্তু মহাকালী বাড়ির ছাদে দাঁড়িয়ে আমরা সব দেখছিলাম, এগুলো ছবির মতো। গুলির আওয়াজ শুনছি, মর্টারের আওয়াজ শুনছি। তো এরপর জহিরান তখন ছিলেন ইয়েতে, আমাদের দিলুর রোডের বাসায়। তিনি জাস্ট ক্র্যাকডাউনের 4 দিন না 5 দিন পরে আমাদের বাসায়, মহাখালীর আমাদের বাসায় চলে এলেন। তো তিনি কিছুটা নিরাপদ বোধ করেছিলেন, এজন্য তার দিলুর রোডের বাড়িতে তো সবাই চেনে, সবাই জানে। জহিরানও কিন্তু এই যুদ্ধের আগ দিয়েই তিনি আলমগীর কবির, গাজী শাহাবুদ্দিনেরা মিলে এক্সপ্রেস পত্রিকা বার করেছেন, সাপ্তাহিক এক্সপ্রেস। এবং সেখানেও কিন্তু এই সমস্ত লেখা, মানে একবারে স্বাধীনতার কোনো বিকল্প নেই এরকম একটা পরিস্থিতি, সেখানে তারা লিখছেন। বুদ্ধিজীবীরা, শিল্পীরা, লেখকরা, শিল্পীদের বিক্ষুব্ধ শিল্পী সমাজ তৈরি হয়ে গেছে ফেব্রুয়ারির মধ্যে। আমাদের আহ, লেখক শিবির তৈরি হয়েছে, লেখক সংগ্রাম শিবির আমরা করেছি। ফেব্রুয়ারি মাসে আমরা শহীদ মিনারে শপথ নিচ্ছি, স্বাধীনতার শপথ নিচ্ছি, আহমেদ শরীফ শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন। উত্তাল একটা সময়, যে আপনার সেই, যদি আপনাদের নিশ্চয়ই, আপনি তো ইংরেজি ছাত্র, মনে আছে এটেল অফ টু সিটিজ যেভাবে শুরু হচ্ছে, ইট ওয়াজ দ্য বেস্ট অফ দ্য টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ দ্য টাইম। তো এই যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে দেখা, এবং ঘটনার ভেতরে আমরা কিন্তু যুক্ত হয়ে যাচ্ছি। তো সেখানে জহিরান এলেন এবং আমাকে বললেন যে যেতে হবে, যুদ্ধ শুরু হয়ে গেছে, আমাদের প্রোপাগান্ডা ওয়ার, যেটা প্রচার যুদ্ধ। এই প্রচার যুদ্ধটা কিন্তু আমাদের এখানে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছেন, খুব কম এই বিষয়ে লেখা হয়েছে। রণাঙ্গনের যুদ্ধগুলো নিয়ে যতটা লেখা হয়েছে, সামরিক যুদ্ধ নিয়ে, কিন্তু আপনি দেখবেন মুক্তিযুদ্ধে আমাদের যে একটা শক্তিশালী যে প্রচার যুদ্ধ ছিল, যে প্রচার যুদ্ধটা কিন্তু সেভাবে আসেনি বিভিন্ন মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার ক্ষেত্রে।
এবং এক পর্যায়ে আপনার মনে থাকার কথা, ইয়াহিয়া খান আপনাদের অবশ্য তখন খুবই বাচ্চা ছিল, ইয়াহিয়া খান এক পর্যায়ে বলেছিলেন কোথায় যুদ্ধ হচ্ছে, কিসের মুক্তিযুদ্ধ, আকাশবাণী ছাড়া কোথাও কোনো যুদ্ধ নেই। কিন্তু প্রকারান্তরে কিন্তু সেই স্বীকৃতিটা তিনি দিয়ে দিচ্ছেন। মানে আকাশবাণীর এমনই একটা ক্ষমতা, ভারতের যে বেতার কেন্দ্র এবং আমাদের স্বাধীন বাংলা বেতারের কথা আপনি বললেন, এমনই একটা ক্ষমতা যে তারা একটা গোটা যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে পারে। এবং সেইখানে বেতারের ক্ষেত্রে বলবো, আকাশবাণী বলুন বা সংবাদপত্রেরও যেটা, যেমন আমি তো এটা নিয়ে পরবর্তীকালে লেখালেখিও করেছি, যেমন অনেক অনেক ঘটনা ঘটেছে যেটা কিন্তু বাস্তবে ঘটেনি, অথচ তখন মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখবার জন্য, বিশেষ করে বর্ষাকালে, তখন বর্ষাকালে তো তখন অপারেশন গুলো বন্ধ ছিল, গেরিলা ওয়ার সেভাবে ইস্যু হতো না, কিন্তু মনোবল তো চাঙ্গা রাখতে হবে। একদিকে মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা থাকতে হবে, আরেকদিকে শরণার্থী যারা ভারতে আশ্রয় নিয়েছে তাদের যাতে মনোবল ভেঙে না যায়, তাদের মধ্যে উদ্দীপনাটা তৈরি করতে হবে। তো সেখানে অনেক রকম খবর কিন্তু তৈরিও করা হয়েছে তাদের মনোবল চাঙ্গা করবার জন্য, যার সঙ্গে বাস্তবতা তো মিল নেই। আমরা যেটা, জহিরা চলে গেলেন এপ্রিলের প্রথম সপ্তাহে, আমাকে বললেন যে কি আমি চিঠি পাঠালেই তুমি চলে আসবে। আর জহিরানের সঙ্গে তো আমি খুব ঘনিষ্ঠ ছিল, বললাম যে তার সঙ্গে তো সহকারী হিসেবে কাজ করেছি তার ছবিতে। তার 2 সপ্তাহ পরে তিনি চিঠি পাঠালেন এবং আমরা ওই যে কমিউনিস্ট পার্টির একটা চ্যানেল ছিল সেটা ধরে আমি মার্চের প্রথম সপ্তাহে ভারতে চলে গেলাম। সেখানে জহিরানের সঙ্গে বলবো, তখন বাই দ্যাট টাইম তারা বাংলাদেশ লিবারেশন কাউন্সিল অফ ইন্টেলিজেন্সিয়া গঠন করেছেন। এ আর মল্লিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি সভাপতি, জহিরান সাধারণ সম্পাদক, এবং সেখানে অধ্যাপক আনিসুজ্জামান থেকে শুরু করে অধ্যাপক কানসারওয়ার মুর্শিদ এবং আলমগীর কবির এবং বুদ্ধিজীবীরা, বিশিষ্ট বুদ্ধিজীবী যারাই গিয়েছেন তারা সবাই ওটা শুনছিলেন। তো ওখান থেকে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমাদের একটা খুব শক্তিশালী কালচারাল স্কোয়াড দরকার। এবং ওয়াহিদুল হক ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা, আপনারা জানেন, বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সঙ্গীতজ্ঞ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওয়াহিদুল হক এবং সঞ্জিতা খাতুন সে শিল্পী দম্পতিকে। যে এবং এর সঙ্গে যুক্ত ছিলেন ভারতের দীপেন বন্দ্যোপাধ্যায়। তো দীপেন বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব শক্তিশালী লেখক, যাকে বলা হতো সেই সময় যে মানিক বন্দ্যোপাধ্যায়ের পর বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিমান লেখক হচ্ছেন দীপেন বন্দ্যোপাধ্যায়, কমিউনিস্ট পার্টি করতেন। তো দীপেন দা যেটা করেছিলেন, শরণার্থী শিবিরগুলো ঘুরে ঘুরে বার করেছিলেন যে গান গাইতে পারে কারা, বাজাতে পারে কারা, যন্ত্রী, কণ্ঠশিল্পী বা লিখতে পারে, এরকম সব মানুষদেরকে, নাটক লিখতে পারে, অভিনয় করতে পারে, এমন সব শিল্পী সাহিত্যিকদেরকে তিনি বিভিন্ন শরণার্থী শিবির থেকে, কেউ হয়তো চট্টগ্রাম থেকে গেছে, নোয়াখালী থেকে গেছে, রাজশাহী থেকে গেছে, খুলনা থেকে, রংপুর থেকে, সারা দেশে তারা বিভিন্ন শরণার্থী শিবিরে ছড়িয়েছিলেন। এদেরকে সবাইকে একত্র করলেন এবং এদেরকে একত্র করে সেই ওয়াহিদুল হকের হাতে তুলে দিলেন যে কি এরা হচ্ছে আসল শিল্পী, যারা এমনি কিছু তো প্রথিতযশা শিল্পী স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে শুরু থেকে যুক্ত ছিলেন, কিন্তু এদেরকে নিয়ে আরো অনেক বড় পরিসরে, যেটা হলো আমাদের স্বাধীন বাংলা যে শিল্পী সংস্থা যেটা হলো, যেটার উপর তারেক মাসুদ যে প্রামাণ্য চিত্র নির্মাণ করেছে, আপনারা জানেন, মুক্তির গান, সেটাও আমাদের কালচারাল স্কোয়াডেরই একটা অংশকে পুরো ধারণ করেছিল। সেখানে লিয়ান লেপেট আমেরিকার সাংবাদিক, এই কালচারাল স্কোয়াডের তো হলো যে গান গাইতে হবে, গান গাইতে হবে মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখবার জন্য, উদ্দীপ্ত করবার জন্য শরণার্থী শিবিরগুলোতে, এবং আরেকটা হচ্ছে সারা ভারতে জনসমর্থন অর্জনের জন্য মুক্তিযুদ্ধের পক্ষে, যে এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে এবং ভারতবাসীর সহযোগিতা দরকার, সাধারণ মানুষের সহযোগিতা দরকার। পশ্চিমবাংলা বা ত্রিপুরার বাঙালিরা যেভাবে যুক্ত হয়েছিল, ভারতের সাধারণ মানুষ তো সেভাবে ওইভাবে জানতো না বাংলাদেশে কি ঘটছে। তো তখন তারা বললে শুধু গানে তো এটা হবে না, এটার একটা গীতি নাট্যের মতো করতে হবে, ঘটনাগুলোরও তো একটা বিবরণ থাকতে হবে। তখন জহিরানকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে একটা গীতি নকশা লিখবার জন্য। তো তিনি তখন ছবি বানানোতে ব্যস্ত হয়ে পড়লেন। সেটা ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন তাকে একটা ছবি বানাবার জন্য ফান্ড দিয়েছিল, প্রামাণ্য চিত্র নির্মাণ করবেন গণহত্যা নিয়ে এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে, শরণার্থীদের দুঃখ দুর্দশা এগুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য 4টা ছবি তিনি বানিয়েছিলেন। দুটো নিজে পরিচালনা করেছিলেন, দুটো পরিচালনা করছেন আলমগীর কবির এবং বাবুল চৌধুরী। তো ইরানেরটা তো আপনারা জানেন, বহুল আলোচিত ছবি স্টপ জেনোসাইড, আলমগীর কবির বানিয়েছেন লিবারেশন ফাইটার্স, বাবুল চৌধুরী বানিয়েছেন ইনোসেন্ট মিলিয়ন, শরণার্থী শিবিরের শিশুদেরকে নিয়ে। আর জহিরান আরেকটা ছবি বানিয়েছেন বার্থ অফ এ নেশন বাই স্টেট ইজ বর্ন, ওর দিয়ে লিখেছেন নামটা পরে। তো এই ছবিগুলো কিন্তু মুক্তিযুদ্ধের
বাইরে ভারতে তো বটেই এবং সারা বিশ্বে তুলে ধরার, বিশেষ করে স্টপ জেনোসাইড, জাতিসংঘ এটা দেখানো হয়েছে। তো এই ছবিগুলো তিনি বানিয়েছেন। তখন তিনি বললেন যে তিনি ছবি বানাতে ব্যস্ত হয়ে গেছেন, তো আমাকে দায়িত্ব দিলেন কালচারাল স্কোয়াড থেকে, বলে দিলেন যে শাহরিয়ার স্ক্রিপ্টটা লিখবে। তো দীপেন্দার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। দীপেন্দা বললেন, না ঠিক আছে, কাঠামোটা তৈরি করো, কি লিখবে। তো আমি ওটার নাম দিয়েছিলাম রূপান্তরের গান। 47 থেকে 71 কিভাবে এটা হলো? আমরা তো পাকিস্তান চেয়েছিলাম, কেন আমরা পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টি করলাম? এটা একটা ওই গীতি নকশার আকারে কিছু বর্ণনা, কিছু গান এভাবে একটা সাজিয়ে। তো প্রথমে স্ক্রিপ্টটা খুব বড় ছিল না, 1.5 ঘন্টার মতো একটা স্ক্রিপ্ট ছিল, কিন্তু পরে সেটাকে 2 ঘন্টারও বড় করতে হয়েছে দর্শকের চাহিদার কারণে, জনপ্রিয়তার কারণে। এবং সেটা আমরা রবীন্দ্র সদন থেকে শুরু করে বিড়লা ইয়েতে মঞ্চ এবং আরো অনেক, কলকাতা তো বটে, শরণার্থী শিবির তো বাদ দিল, দিল্লিতে প্রদর্শন হচ্ছে, দুর্গাপুর এবং বিভিন্ন জেলাতে ভারতে। এবং সেটা ইংরেজিও অনুবাদ করা হয়েছে, আলমগীর কবির স্ক্রিপ্টটা ইংরেজি করেছিলেন এবং আলী জাকের ইংরেজি ধারাভাষ্যে কণ্ঠ দিতেন, বাংলা ধারাভাষ্যে কণ্ঠ দিতেন আমাদের সৈয়দ হাসান ইমাম। এবং আমাদের শিল্পীরা সেই গানগুলো, ভাষা আন্দোলনের গান, তারপর আইয়ুব বিরোধী যে প্রতিরোধ সংগ্রাম, সেই প্রতিরোধ সংগ্রামের গান, রবীন্দ্রনাথকে কেন্দ্র করে যে আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, সেই যে 69-এর গণ অভ্যুত্থানের গান এবং মুক্তিযুদ্ধের গান, সে জয় বাংলা, বাংলার যে সবগুলো মিলে প্রথমে 13টা গান ছিল, পরে আরো বাড়ানো হয়েছিল 18টা গান নিয়ে স্ক্রিপ্টটা ছিল। তো এইটা নিয়ে পরে আমার বাইরেও যাওয়ার কথা ছিল। এটা এত পরিচিত হয়ে গেছিল যে ইউরোপে, লন্ডনে আমি আজকালকে দেখছিলাম মুক্তিযুদ্ধের দলিল পত্রে এনামূলক, তাদের ডক্টর এনামূলক, তাদের একটা প্রবাসী বাঙালিদের একটা তো বিরাট উদ্যোগ ছিল। ভারতের বাইরে সবচেয়ে বেশি শক্তিশালী প্রবাসী আন্দোলন ছিল যুক্তরাজ্যের লন্ডনে। আমাদের অধ্যাপক আবু সাইদ চৌধুরী যেটার নেতৃত্বে ছিলেন। তো সেখানে ডক্টর এনামূলক এবং অন্য যারা আমাদের এখন ব্যারিস্টার শামসুদ্দিন চৌধুরী মানিক, এরা সবাই ছিলেন সুলতান শরীফেরা। তো তারা তখন লন্ডনে দুটো প্রদর্শনীর আয়োজন করবার উদ্যোগ নিয়েছিলেন অক্টোবরের দিকে, বোধহয় সেপ্টেম্বর অক্টোবরের দিকে। তো তারা বলেছিলেন, আমাকে ইনভাইট করেছেন, আমাকে যদি ওখানে যাওয়ার জন্য, প্রদর্শনী এগুলো নিয়ে যাওয়ার জন্য। চলচ্চিত্র প্রদর্শনী হবে, পেইন্টিং এক্সিবিশন হবে, ফটোগ্রাফ এক্সিবিশন এবং লিটারেচার গুলো আমাদের তুলে ধরা বিদেশিদের কাছে। এগুলো যে প্রচার যুদ্ধটা কতটা শক্তিশালী, আমি সেটার জন্য বলা যে পৃথিবীর মানুষ কিন্তু জানতো না। এবং আপনাকে মনে রাখতে হবে 71-এর পরিস্থিতিটা কি ছিল। ভারত তখন বলতে গেলে একরকম এক ঘরে, পুরো পশ্চিম ইউরোপের সমর্থন পাকিস্তানের পেছনে, আমেরিকার মতো পরাশক্তির সমর্থন পাকিস্তানের পেছনে, চীনের মতন পরাশক্তির সমর্থন পাকিস্তানের পেছনে, আমরা যেটাকে মুসলিম উম্মা বলছি সেটাও কিন্তু পাকিস্তানের পক্ষে। ফলে ভারত তখন সোভিয়েত ইউনিয়ন এবং এই আমাদের ছোট ছোট কিছু প্রতিবেশী দেশ, নেপাল, ভুটান, এরকম কিছু দেশ ছাড়া, আর ইস্ট ইউরোপের কিছু দেশ, এছাড়া ভারতের কিন্তু কোনো বন্ধু ছিল না। কিন্তু এই যে প্রচার যুদ্ধ, যেটা আমাদের প্রচার সামগ্রী তৈরি করা, গণহত্যার বিষয়টাকে তৈরি করা, এবং বিদেশি সাংবাদিকরাও দেখে গিয়েছিলেন, আপনার সাইমন রিং থেকে শুরু করে অ্যান্টনি মাসকারেনাস, যারা পশ্চিমা সাংবাদিকরা 25শে মার্চে ঢাকায় ছিলেন, তারা তো প্রত্যক্ষ করেছেন এবং তারা সেগুলো সেখানে গিয়ে লিখেছেন। ইউরোপের কাগজে, ব্রিটিশ পেপারে, আমেরিকান পত্রিকাতে এগুলো লিখেছেন। টাইম, নিউজ উইক থেকে শুরু করে সমস্ত কাগজে তো কভারেজ চলে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণহত্যা। তো এবং আমাদেরকে এই মেটেরিয়াল গুলো কালেক্ট করতে হচ্ছে, জড়ো করতে হচ্ছে, লিখতে হচ্ছে। তো সেই প্রচার যুদ্ধটার মধ্যে যুক্ত ছিলাম এবং 9 মাস এখানে কেটেছে। কিছু সময়ের জন্য আমি অবশ্য সরাসরি 7 নম্বর সেক্টরে গিয়েছিলাম, সেটা অনেকটা অভিজ্ঞতার জন্যই, যুদ্ধটাকে কাছে থেকে দেখবার জন্য, অংশ নেওয়ার জন্য। কিন্তু জেরার পরে ডেকে নিয়ে এসেছিলাম হচ্ছে, না এখানে তোমার কাজ এখানে অনেক বেশি জরুরি। তো যুদ্ধ শেষ হলো 9 মাস। 9 মাসে যেটা হচ্ছে, যখন বিজয় দিবসের খবরটা এলো, সারা কলকাতা তো উল্লসিত, মানে কিন্তু আমরা দুজন মানুষ, বিশেষ করে আমি, জহিরা, আমরা স্থগিত হয়ে গেছিলাম। সেদিনই আনন্দবাজার কাগজে বেরিয়েছে, পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের আগে তারা যে শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদেরকে তারা হত্যা করেছে এবং সেই তালিকার ভেতর শহীদুল্লাহ কায়সারের নাম। আমাদের কাছে বিজয়ের আনন্দ মুহূর্তের মধ্যে উবে গেল, সেটা বলতে গেলে। তো যাই হোক, জাহিরান যেটা চেষ্টা করেন যে প্রথম সুযোগে তিনি 16 না 17 তারিখে ভারতীয় সে ইয়ের বিমান বাহিনীর একটা বিশেষ বিমানে করে সুযোগ পেয়েছিলেন
ঢাকায় চলে এলেন। আমার দেশে ফিরতে একটু সময় লেগেছিল। আমার সঙ্গে অনেক জিনিসপত্র ছিল, ওই যে পেন্টিং এক্সিবিশন, ফটোগ্রাফি গুলো, মেটেরিয়াল গুলো ছিল। তো আমরা ডিসেম্বরের শেষ সপ্তাহে আমি এসেছিলাম, তখন জহিরান কিন্তু অলরেডি বুদ্ধিজীবী হত্যা তদন্ত করবার জন্য একটা কমিশন গঠন করেছেন এবং সংবাদ সম্মেলন করে বলেছেন জামাতে ইসলামের যে ঘাতক আল-বদর বাহিনী, এরাই বুদ্ধিজীবীদের হত্যার জন্য দায়ী। 25শে ডিসেম্বর তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন। তো এইটারই ধারাবাহিকতা, এই যে তদন্ত কর্মের ধারাবাহিকতায় তিনি খবর পেয়েছিলেন যে মিরপুরে কিছু বুদ্ধিজীবীকে আটক করে রাখা হয়েছে, তাকে ওরকম একটা বিভিন্ন জায়গায় খবর দিত, এটা উড়ো খবর পরে আমরা জেনেছি। তো সেটার জন্য তিনি ওই যে মিরপুর মুক্ত করবার যে যুদ্ধটা যেটা হলো 30শে জানুয়ারি, সেই যুদ্ধে বর্দাকে খুঁজতে গেছিলেন মুনীর চৌধুরী, আমাদের বর্দার বন্ধু, আমাদের শিক্ষক, যে এরা কয়েকজন যাদের লাশ পাওয়া যায়নি, প্রত্যেকে ধরে নিয়েছিল, হয়তো তারা বন্দি করে রেখেছে, পাকিস্তানিরা হয়তো পরে এদের বন্দি বিনিময়ের জন্য এদেরকে রামঘাট হিসেবে, তুরুপের দাস হিসেবে ব্যবহার করবে। আমরাও সেরকম ভেবেছিলাম, লাশ যখন পাওয়া যায়নি হয়তো বেঁচে আছে, জয়িদানও সেরকম ভেবেছে না, কিন্তু মিরপুর মুক্ত করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন 30শে জানুয়ারি 1972 সালে। পরে আমরা জেনেছি, প্রথমে আমরা বিশ্বাস করতে চাইনি, পারিবারিক ভাবে আমরা ধরে নিয়েছি তিনি নিখোঁজ হয়েছেন, তাকে হয়তো বিহারিরা বা অবাকালীরা ওখানে বন্দি করে রেখেছে, পাকিস্তানে পাচার করে দিয়েছে। পরে আমাদের সাংবাদিক জুলফিকার মানিক 99 সালে যখন মিরপুরে একটা বধ্যভূমি আবিষ্কার করা হলো নুরি মসজিদের পাশে, তো সেই বধ্যভূমি খুঁড়তে গিয়ে তখন জুলফিকার মানিক ওই 30শে জানুয়ারি অপারেশনে যারা অংশ নিয়েছিলেন তাদের কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎকার নেওয়ার পর তারাই বললেন যে জহিরানকে গুলি খেয়ে মারা যেতে তারা দেখেছে 30শে জানুয়ারি। তো ফলে যেটা হচ্ছে না, পিয়ানিস্টের মতো ওরকম জীবন আমার হয়নি, যেটা আমাদের, যেটা বর্দার বলতে গেলে গোটা পরিবারের, আমাদের একটা যৌথ পরিবারের মতো ছিল, একটা বট গাছের মতো ছিলেন, মানে গোটা পরিবারের ভিত ধরে গিয়েছিল আমাদের, সব ছত্রখান হয়ে গেছে গোটা হিসেবে, এবং বেঁচে যাওয়ার মতো আরো বেশি। তো সেই সংগ্রামের মধ্যে দিয়ে আমাকে সব বিশ্ববিদ্যালয়ে পাঠ চুকিয়ে পত্রিকায় কাজের জন্য ঢুকতে হলো। বিচিত্রা পার করলাম, তো বিচিত্রা তো মুক্তিযোদ্ধারাই সব মিলে বিচিত্রা পার করেছে। সরকারি পত্রিকা ছিল আগে, ওরা বিচিত্রা গত বছর প্রকাশিত হয়েছে। আমি 20 বছর ছিলাম, তো 20 বছর তো অনেক ঘটনা ঘটেছে, কিন্তু শাহরিয়ার ভাই, একটা এই ব্যাপারে জায়গাটাতে এই জায়গাটাতে আমি একটুখানি প্রবেশ করতে চাইছি যে এই যে হুম, বিচিত্রা পর্বটা, এটা খুব গুরুত্বপূর্ণ। কেননা যে ব্যাপারটা আমি শুরুতেই বললাম, ওই যে অনুসন্ধানী প্রতিবেদন, এবং এর যে একটা নতুন ধারা, এবং এখানে অনুসন্ধানী প্রতিবেদক তৈরি করার কাজটা হয়েছে, এবং কাভার স্টোরি নিয়ে নানা রকম নিরীক্ষা। তো এই বিচিত্রা পর্বটা নিয়ে যদি একটুখানি বলেন। হ্যাঁ, সেটা নিয়ে আসছি আমি, যে বিচিত্রায় শুরু থেকেই আপনি দেখবেন যে বিচিত্রা যদিও প্রথমে সম্পাদক ছিলেন ফজল শাহাবুদ্দিন, শাহাদা চৌধুরী ছিলেন নির্বাহী সম্পাদক, পরে শাহাদা চৌধুরী সম্পাদক হয়েছেন, আমি নির্বাহী সম্পাদক হয়েছি। কিন্তু শুরুতে আমাদের যেটা স্পিরিটটা ছিল যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধরে রাখতে হবে। এই তিনি, আমরা যে 71-এ যে যুদ্ধটা করলাম, এত বড় একটা বিজয়, এটা বাঙালির ইতিহাসে সবচেয়ে বড় অর্জন। আমরা বলি যে বাঙালিদের 5000 বছর একটা লিখিত অলিখিত ইতিহাস আছে, এত বড় অর্জন তো আমাদের ইতিহাসে আর নেই, যে 90,000-এরও বেশি শত্রু সৈন্য ঢাকার মাটিতে আত্মসমর্পণ করছে বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর কাছে। তো এই যে গৌরবটা, এবং এত স্যাক্রিফাইস, এত মূল্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, 30 লক্ষ শহীদ, এটা পৃথিবীর কোনো স্বাধীনতা দেশের সংগ্রামের ইতিহাসে আপনি পাবেন না যে এত জীবন দিতে হয়েছে। এবং সে সরকারি হিসেবে 2 লাখ, বেসরকারি হিসেবে 5 লাখের উপর নারীর সম্ভ্রমহানি, 1 কোটি মানুষের দেশত্যাগ, এই বিষয়গুলোই কিন্তু আমরা বিচিত্রায় নানাভাবে তুলে ধরেছি। এবং মুক্তিযুদ্ধের গৌরব গাথাও আপনি লক্ষ্য করবেন যে সে প্রথম সংখ্যা থেকে আপনার যদি দেখেন, প্রথম সংখ্যা তো স্বাভাবিকভাবে বঙ্গবন্ধুকে দিয়ে বিচিত্রা প্রচ্ছদ হয়েছে, কিন্তু ধারাবাহিকভাবে আমরা মুক্তিযুদ্ধের গৌরব গাথাগুলোর পাশাপাশি 71-এর গণহত্যার বিষয়টা, জামায়াতে ইসলামী কি করেছে, পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার ঘটনাগুলো, এগুলো কিন্তু বিচিত্রায় নিয়মিত ভাবে প্রকাশ করা হচ্ছে। সে প্রচ্ছদ কাহিনী হোক কিংবা প্রতিবেদন হোক, একান্ত প্রতিবেদন বা বিশেষ প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, নানাভাবে মুক্তিযোদ্ধাদের কাহিনী প্রচার করা হচ্ছে, শহীদ পরিবারের বিভিন্ন রকম বয়ানগুলো হচ্ছে, এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক নিয়ে আমরা বিচিত্রা তখন লিখেছি। এবং সেই সময়কার বিচিত্রা আমি মনে করি যে পরবর্তীকালে কিছু কিছু আমি নিজে কম্পাইল করে, যেমন একটা সেক্টর কমান্ডাররা বলছেন, তো সেখানে বিচিত্রায় আমরা 72 সালের শেষ থেকে আমরা শুরু করলাম মুক্তিযুদ্ধের যত সেক্টর কমান্ডার আছেন
প্রত্যেকে তাদের বয়ান তারা নিজেরা লিখবেন, তারা কি করে মুক্তিযুদ্ধে গেলেন। এবং সেখানে এই যে আজকে জিয়াউর রহমানকে নিয়ে এত যে বিতর্ক একটা হচ্ছে, জিয়াউর রহমানের লেখাও কিন্তু বিচিত্রা ছাপা হয়েছে। একটি জাতির জন্ম, এটা ৭৩ সালে জিয়াউর রহমান লিখেছেন বিচিত্রা, এবং সেখানে বঙ্গবন্ধুকে তিনি জাতির পিতা বলছেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে তারা স্বাধীনতার প্রিন্সিপাল মনে করে সামরিক বাহিনীর মধ্যে কিভাবে কাজ করেছে সে কথাগুলো তিনি লিখেছেন তখন। তো এই যে ইতিহাসটাকে ধরে রাখার চেষ্টা। আরেকটা যেটা আছে, অসাধারণ একটা বিজ্ঞাপন আপনার লক্ষ্য করেছে বিচিত্রা প্রথম সংখ্যা থেকে, যে সংস্কার মুক্ত না হলে বিচিত্রা পড়বেন না। এই যে পত্রিকা পড়বেন না, এইটা একটা শাহাদাত চৌধুরীর একটা বলবো যে একটা অসাধারণ আইডিয়া। ক্রিয়েটিভিটির ক্ষেত্রে সাংবাদিকতা তার কোনো প্যারালাল বাংলাদেশ বা ভারতে কেউ তখন ছিলেন কিনা আমি বলতে পারবো না। কারণ সংবাদ বাংলা যে সংবাদ সাময়িকী, যেটা এতকাল বাংলাতে তো মডেল সাপ্তাহিকই বলতে ছিল, দেশ ছিল, ভারতের দেশ ছিল মডেল, দেশকে সবাই অনুসরণ করতো। আমরা বলছি না, আমরা দেশকে অনুসরণ করবো না, অনুসরণ করতে হলে ওয়াই নট টাইম নিউজ উইক। এবং আমরা তখন এই টাইম মিউজিক মানে নিউজ ম্যাগাজিন, যেটা সাপ্তাহিক সংবাদপত্র, সেখানে ফিচার থাকবে, সে থাকবে, কিন্তু নিউজটাকে সেখানে মুখ্য ভূমিকা নিয়ে আসা, প্রতিদিনের ঘটনাগুলোকে সপ্তাহ শেষে তার ব্যাখ্যা বিশ্লেষণ করা। তো বিশ্লেষণমূলক যে অনুসন্ধানী সাংবাদিকতার কথা বললেন, বিশ্লেষণমূলক সাংবাদিকতার কথা বললেন, এইগুলোর ক্ষেত্রে বাংলার সংবাদপত্রের ইতিহাসে আমি বলবো বিচিত্রা পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে। এর আগে বাংলার সাময়িকীর ইতিহাসে এই জিনিসগুলো ছিল না। সপ্তাহে একদিন আমরা সারা সপ্তাহের বিষয়গুলো নিয়ে একটা পত্রিকা বার করব। প্রথম দিকে অনেক ভুল ভ্রান্তি হয়েছে আমাদের, এমনকি তখন মাত্র ওই যে ৬৪ পৃষ্ঠা ছিল, পরে তো ৮০ পৃষ্ঠা হলো। এই যে ৮০ পৃষ্ঠার একটা পত্রিকা ম্যানেজ করা, মেকআপ সম্পর্কে এসে পরে, অনেক পরে, আমি ৮৭ সালে আমার মনে আছে আমেরিকা যখন গিয়েছিলাম, তখন টাইম ম্যাগাজিনের অফিসে আমি কয়েকদিন কাটিয়েছিলাম। এটা একটা ভিজিট প্রোগ্রামের মধ্যে আমার বলাই ছিল যে টাইম ম্যাগাজিন করে বাই করে। তারপরে দেখলাম মোটামুটি ওরা যেভাবে পরিকল্পনাগুলো করে সেইভাবে আমরাও কিন্তু সেই একইভাবে পরিকল্পনাগুলো করছি। এবং সেই যেগুলো, হ্যাঁ, প্রোডাকশনে হয়তো টাইম ম্যাগাজিন ৪ কালারের বিরুদ্ধে ঝকঝকে, সেটা আমাদের প্রোডাকশন হয়তো অতটা ঝকঝকে ছিল না, আর্ট পেপারে আমরা ছাপতে পারতাম। কিন্তু বিচিত্রা যে সময় সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক ছিল বিচিত্রা, এবং সেই পত্রিকা বাংলা মানে তখন খুব কম পত্রিকাকে মুনাফা অর্জন করা বলা যেতে পারে, প্রফিট আর্নিং পত্রিকা বিচিত্রা ছিল। সেই অর্থে পরিপূর্ণভাবে আমরা, আমাকে যখন বরখাস্ত করা হলো তখন এটা নিয়ে তো মামলার সময় কামাল হোসেন আমার আইনজীবী ছিলেন, উনি আদালতে বলেছিলেন যে ওকে বরখাস্ত করা হচ্ছে, বলছে বিচিত্রা লুজিং কনসেপ্ট। গত বছরও তো বিচিত্রা ১৫ লাখ টাকা প্রফিট করেছে, নিট প্রফিট ১৫ লাখ টাকা ছিল, এটা আমি ৯২ সালের কথা বলছি। তো এই যে বিচিত্রা, আমি মনে করি আমাদের সর্বক্ষেত্রে এবং আদর্শের ক্ষেত্রে তো কোন রকম সমঝোতা না। আপনাকে বলি, আমাদের বিচিত্রাতে সব রকমের সাংবাদিকরা ছিল, যে কেউ হয়তো আওয়ামী লীগ সমর্থন করছে, কেউ বিএনপি সমর্থন করছে, কমিউনিস্ট পার্টি সমর্থন করছে, বাট মুক্তিযুদ্ধের প্রশ্নে কিন্তু সবাই একসঙ্গে কাজ করছি আমরা, ওইখানে কোনো ছাড় দিচ্ছি না। যেমন আমার হয়তো কিছুটা বাম তো একটা ছিল, আর একটা ছিল পরে আওয়ামী লীগের একটা এসে গায়ে গন্ধ সেটা দেওয়া হলো যে আওয়ামী লীগের। মাহফুজুল্লাহ বিএনপি, ঠিক আছে, বিএনপির বিট করতে হলে, খালেদা জিয়ার ইন্টারভিউ করতে হলে মাহফুজুল্লাহ যাবে, শেখ হাসিনা ইন্টারভিউ করতে হলে শাহরিয়ার কবির যাবে, এরকম কতগুলো ব্যাপার দাঁড়িয়ে গেছিল। কিন্তু তার চেয়ে মুখ্য যে জরুরি বিষয়গুলো ছিল, সামরিক সরকারের আমলে যখন এদেরকে সমঝোতা করা হচ্ছে জামাতের সঙ্গে বা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে, বিচিত্রা কিন্তু সেখানে কোনো সমঝোতা করেনি। এই নিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে আমাদের সম্পাদককে, আমাকে। যেমন একটা পর্যায়ে এরশাদ আমলে মনে আছে যে মৌলানা মান্নানকে নিয়ে একটা রিপোর্টের জন্য ৩ মাসের জন্য আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, যদিও আমাকে গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে ওকে বরখাস্ত করো ওখানে। তো শাহাদাত চৌধুরী বলেছেন না, আমি তাকে বরখাস্ত করতে পারবো না, আপনারা করতে পারলে আপনারা করেন। তো তারা তখন এসে করে প্রেশারে পড়ে, তো শাহাদাত চৌধুরী আমাকে বললো যে শাহরিয়ার তুমি ৩ মাসের ছুটি নিয়ে। তা বললাম ঠিক আছে, ছুটিটা সবেতন হলে আমার জন্য অসুবিধা নেই। তখন আমি ওই ছুটিতে গিয়ে এসে বিচিত্রার ইতিহাসে সবচেয়ে বড় কাভারেজ স্টোরিটা করেছিলাম চা শ্রমিকদের নিয়ে, এবং ওইটা নিয়ে কিন্তু একটা তুলকালাম কাণ্ড হয়ে গেছিল। আপনারা জানেন যে কি, ব্রিটিশ মালিকরা তখন তো মেইনলি জেমস ফিনলে, লিপটন, এরাই তো ছিল আমাদের চা বাগানগুলোর মালিক। এবং শ্রমিকদের যে দুর্দশা অপূর্ণনীয়, ৩ মাস বাগানে ঘুরে ঘুরে ওই রিপোর্ট করার পর ব্রিটিশ এই টি প্ল্যান্টারদেরকে তাদের পলিসি চেঞ্জ করতে হয়েছিল, হচ্ছে তাদের শ্রমিক নীতি, শ্রম
নীতি যেটা ছিল সেটা পরিবর্তন করতে পেরেছে। ওই এক প্রচ্ছদ কাহিনী হুলস্থুল পড়ে গেছিল ব্রিটেনে এই প্রচ্ছদ কাহিনী নিয়ে, মানে ব্রিটিশ টি প্ল্যান্টারদের বলতে। এইরকম সব প্রচ্ছদ কাহিনী কিন্তু আমরা করেছি বাংলাদেশের হিজড়া সম্প্রদায়ের উপর। যখন তৃতীয় লিঙ্গের কথা বলতে মানে সেটা তো একটা ঘৃণিত বিষয়, আর কিছু হতে পারে না। থার্ড জেন্ডার নিয়ে কথা বলা, আজকে থার্ড জেন্ডার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেলিভিশনে থার্ড জেন্ডারের সাংবাদিক চলে এসেছেন। শেখ হাসিনার সরকার এদেরকে নাগরিকত্বের মর্যাদা শুধু না, তাদের যে আগে যেটা ছিল ওইটাও ওয়াইপ আউট করে দিয়েছেন, যে না ওখানে লিখতে হবে না। তো এই যে বিষয়গুলো, এগুলোর কিন্তু পথ দেখিয়েছে বাংলাদেশে। এবং ওই যে সংস্কার ভাঙার, আমরা যেটা আমরা প্রথমে বলেছি যে সব রকম সংস্কারের ক্ষেত্রে, এবং এমনকি তখন যে ফ্যাশনের ক্ষেত্রে আমরা বলবো যে একটা যে মানুষের মনোভাব, যে এখন তো ওইটি আবার ফিরে এসছে। যেমন ধরুন ভারতীয় একটা শাড়ি হলেই আমাদের মেয়েদের মানে আর কিছু না, যেহেতু যত বাজেই হোক একটা ভারতীয় শাড়ির প্রতি একটা হোক। আমাদের জামদানি হারিয়ে যাচ্ছে, আমাদের সিল্ক, রাজশাহী সিল্ক হারিয়ে যাচ্ছে। বিচিত্রাতে আমরা এই জামদানির কারিগরদের সঙ্গে কথা বললাম, রাজশাহী যেটা সিল্ক যারা এসে করেন, ব্র্যাকের সঙ্গে কথা বললাম যে সিল্ক রিভাইভ করতে হবে। ব্র্যাক তখন আড়ং প্রতিষ্ঠা করেছে এবং আমরা বললাম আমরা প্রমোট করবো বিচিত্রাতে আমাদের বাংলাদেশে এসে। শুধু টেক্সটাইল নয়, আমরা সেটা নিয়ে ফ্যাশন প্রতিযোগিতার ব্যবস্থা করলাম, বাংলাদেশি টেক্সটাইল নিয়ে এসে হবে। এবং তারপর তো সেটা ক্রেজ হয়ে গেল। আমাদের ঈদের আগে আমাদের ফ্যাশন প্রতিযোগিতা, ভারতীয় শাড়ির মানে বাজার একেবারে নষ্ট হয়ে গেল। এবং ইয়েতে দেখেছেন, বেলি রোডে দেখেছেন একটা মাত্র টাঙ্গাইল শাড়ি কুটি ছিল টিম টিম করে। তারপরে এই বিচিত্রা ক্রমাগত বছরের পর বছর যখন আমরা এগুলো প্রমোট করা শুরু করলাম, ঈদ সংখ্যাকে কেন্দ্র করে, যে ফ্যাশন প্রতিযোগিতা এবং ফ্যাশন সংখ্যা এগুলো করা, তো আমাদের দেশীয় প্রোডাক্ট যেগুলো ছিল শাড়ি থেকে শুরু করে ফ্যাশনে, যে বিবি রাসেল কতবার আমরা 2-3বার তাকে কভার স্টোরি করেছি। গামছা যে একটা ফ্যাশনের উপাদান হতে পারে, গামছা দিয়ে যে আমরা কাপড় বানাতে পারি, বিবি রাসেল কিন্তু বিচিত্রাতে এগুলো বলেছেন। এখন যেগুলো গ্রামীণ চেক নিয়ে এগুলো কাজ করছে, তো এই অনেক ব্যাপারে আমি বলবো যে বিচিত্রা পায়োনিয়ার রোল প্লে করেছে, যেটা যে পথ দেখিয়েছে বাংলা সাংবাদিকতায়। এবং সততার ক্ষেত্রে আপনাকে আমি যদি কিছু দৃষ্টান্ত দিই, আজকের দিনে আপনি জানেন আমাদের যে কোনো পত্রিকা, যে কোনো সাংবাদিক মানে বেশিরভাগ আপনি কিনে ফেলতে পারবেন, টাকা দিয়ে রিপোর্ট করতে পারবেন। আমি এখানে কেন বলছি, আল জাজিরার মতন গণমাধ্যমকে তো কেনা যায়, টাইম ম্যাগাজিনের মতন ম্যাগাজিনকে তো কেনা যায়। আপনার মনে আছে অ্যালেক্স পেরির সেই রিপোর্টের কথা, খালেদা জিয়াকে নিজের $1 মিলিয়ন যে কেচ্ছা যেটা। কিন্তু আমি আপনাকে বলি, এটা বলতে আমি বিচিত্রা নিয়ে আমার যদি বেঁচে থাকি আরো 3 বছর, আমার ইচ্ছে আছে বিচিত্রা দিনগুলি নিয়ে একটা লেখা। দুটো ঘটনা বলে, ধরুন মাহমুদ শফিক কিন্তু মোটেই আওয়ামী লীগ সমর্থক, পরে তো দেখেছেন বিএনপির সঙ্গে। কিন্তু সেই সময় মৌলানা মান্নান কাগজ বের করলো ইনকিলাব থেকে, ম্যাগাজিন বেরোবে পূর্ণিমা নামে, বিচিত্রাকে প্রতিযোগিতা খেলতে হবে, নিউজ ম্যাগাজিন বিচিত্রার মতনই। এবং 4 গুণ বেতন অফার করা হলো মাহমুদ শফিককে চিফ রিপোর্টার হিসেবে সেখানে যাওয়ার জন্য। মাহমুদ শফিক আমাকে জিজ্ঞেস করলো, শাহরিয়ার ভাই কি করবো, এরকম অফার এসছে। আমি বললাম, শফিক এটা তোমার চয়েস, আমরা ওই বেতন তোমাকে দিতে পারবো না। এবং ওইটা দিচ্ছে, ওটা কি উদ্দেশ্যে দিচ্ছে তুমি বুঝতে পারো, যে মৌলানা মান্নানের আগেও তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, তুমি যদি তোমার আদর্শকে বিক্রি করে সেখানে যেতে চাও তুমি যেতে পারো, কিন্তু যদি কাজ শিখতে চাও তোমাকে বিচিত্রার কোনো বিকল্প নেই। এবং সেই মাহমুদ শফিক কিন্তু বিচিত্রাতেই থেকে গেল। সে কিন্তু মৌলানা মান্নানের ওই যে 4 গুণ বেতন দেবে সেখানে কিন্তু সে যায়নি। আরেকবার আমার মনে আছে যে আমাদের যে তরুণ সহকর্মী আসিফ নজরুল এখন এসেছে, আসিফ তখন মাত্র সাংবাদিক হিসেবে জয়েন করেছে। একবার আমরা একটা রিপোর্ট করতে দিলাম, খুব অনুসন্ধানী প্রতিবেদন, যে আসিফকে বলা হলো যে বই মেলার শুরুতে হঠাৎ করে কাগজের দাম কেন বেড়ে যায়, এইটা অনুসন্ধান করো। নয়াবাজারে কাগজের দোকানগুলোতে যাও, আমাদের কেমিক্যাল কর্পোরেশনে যাও, এই যোগসাজশটা, এই যে একটা মাফিয়া র্যাকেট যেটা কাগজের জগতে মানে ইয়ে কাগজ শিল্পে যেটা রয়েছে বিপণনের ক্ষেত্রে, এইটাকে এদের মুখোশ উন্মোচন করতে হবে। খুব পরিশ্রম করলো এবং 2 সপ্তাহ পরে আমাকে বললো যে শাহরিয়ার ভাই একটা ভয়ঙ্কর একটা দারুণ একটা ব্যাপার এসছে। কি বলে, বাংলা বাজারে ওই যে কাগজের যারা মাফিয়া ডন তারা বলেছে যে ওকে সরাসরি তারা 1 লাখ টাকা অফার করেছে, আর বলেছে শাহরিয়ার কবিরের তো প্রেস আছে, ওকে বলো যে এই রিপোর্টটা বন্ধ করতে, সাপ্রেস করতে, এবং তার বাড়িতে কত টন কাগজ লাগবে তার প্রেসে আমরা পৌঁছে দেবো। ও মানে খুব উত্তেজিত এটা, যে এরকম অফার যে পাওয়া যায়,
তো আমরা তো জানি যে এইসব অভ্যাস তো এটা বুঝতে বিচিত্রা পারছি। এগুলো অনেক দেখেছে। তখন আমি ওকে বললাম যে, আসিফ তুমি এটা বলে আমাকে ভালো করেছো, তার মানে এখন তোমার উপর একটা অব্লিগেশন হয়ে যাচ্ছে, রিপোর্টটা বেরোতে হবে, করতেই হবে। রিপোর্ট কোনোভাবে সাপ্রেস করা যাবে না, এবং এই মাফিয়া তুমি জানো এই ঘটনা, তোমাকে এটা দেখতে হবে। এবং আমি এখন বলতে দ্বিধা নেই, আসিফ তো অনেস্টলি রিপোর্টটা করেছিল। এবং এইটা হচ্ছে বিচিত্রা। আমাদের মিনার মাহমুদ সাংবাদিক মারা গেছে, তো তার ইস্যুতে এরকম একটা এই অনেস্টি নিয়ে ইস্যুতে সেখানে একটা খুব একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তখন মানে শাহাদাত চৌধুরীকে বলতেই হয়েছিল যে আমাকে যে বলছে মুনিরকে বলো হি শুড নাও রিসাইন। তো ওই মিনারকে আমি উঠে বলেছিলাম যে মিনার তোমাকে তো ওরা কর্তৃপক্ষ স্যাক করে বলেছে, কিন্তু আমি মনে করি স্যাক করতে গেলে তোমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, তারপরে তোমার ইউ শুড রিসাইন। তখন বুঝিয়ে বললাম, তখন বললাম যে রিজাইন করলে তুমি অন্য পত্রিকায় কাজ করতে পারবে, এবং সেটা করেছিল। এবং মিনা শেষ পর্যন্ত আমার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল। তো আমরা ওইটাই বলি যে আমরা সততার ক্ষেত্রে, যে আপসহীনতার ক্ষেত্রে, হ্যাঁ সরকারি মালিকানা থাকাতে এরশাদের সময় বা জিয়ার সময় একটা জিনিস শাহাদাত চৌধুরী আমাদেরকে বলে দিতেন, প্রেসিডেন্টের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, এটা মানতে হবে, এটা অলিখিত নিয়ম। কিন্তু তার মন্ত্রিসভা, তার উপদেষ্টা, তার মন্ত্রণালয় দুর্নীতি বা ইত্যাদি এগুলো ব্যাপারে আমাদেরকে তারা ওইভাবে ডিস্টার্ব করেনি। যেমন একবার আমার মনে আছে পাট মন্ত্রণালয় নিয়ে কি একটা বেরোলো, হাবিবুল্লাহ খান ছিলেন এসের বিএনপির তখন জিয়াউর রহমানের উপদেষ্টা, উনি এস্টেট বললেন বিচিত্রায় নিজে চলে এসেছিল এবং শাহাদাত ভাইকে বললেন যে কি শাহাদাত আমি কিন্তু সু করতে যাচ্ছি। শাহাদাত খুব পরিষ্কার ভাবে বললো যে কি হাবিবুল্লাহ ভাই আমরা কিন্তু এইটাই অ্যাপ্রিসিয়েট করি, আপনি আদালতে যান, আমরাও আদালতে লড়বো। কেন আজকের মতন দাঁড়িয়ে কোথায় কোথায় সাংবাদিকদেরকে যে গুম করে ফেলা ইত্যাদি করেন না, ওই সময় হ্যাঁ ইন্টেলিজেন্স ডেকে নিয়ে গিয়ে অনেক মারধর করেছে, এরকম রেকর্ড আছে, সাংবাদিকদের জেলে টেলেও যেতে হয়েছে, কিন্তু ওই সাহসটা কিন্তু ছিল। বিচিত্রার বিরুদ্ধে আমার মনে আছে সেই আমি ছাড়ার আগে তখন 100-র উপরে মামলা ছিল, আমাদের একটা লিগাল সেকশন ছিল, প্যানেল অফ ইয়ে ছিল, কি বলে লয়ার। লয়ার ছিল, লয়ার মানে একবার হেডেড বাই ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ। এবং সেই একটা মামলাতে মনে আছে যে আমাদের ওই যে অসাধারণ একটা মামলা ছিল যে করাচিতে লেনদেন, তো সেটা ছিল যে ওই যে পাকিস্তানিরা যে বাড়ি বিক্রি করে যাচ্ছে এখানে, তো সেটা তো বলা হয়েছে যে ইয়ের পরে বিক্রি হলে 71-এর পরে হলে এটা চলবে না, তো তারা পুরোনো স্ট্যাম্পে দেখাতো যে কি তারা না এই আগেই বিক্রি যুদ্ধের করেছে। আগে বাড়িগুলো বিক্রি করেছে, এই বাড়িগুলোর ইস্যু হতে হতে এইটার উপর একটা রিপোর্ট করতে গিয়ে সেখানে কোর্টের ইস্যু, যেটা কোর্টের ব্যাপার আদালতের ব্যাপার, সেখানে একটা কন্টেম্পটের ব্যাপার দাঁড়িয়ে গেছে। এখন পিছিটা তখন এডিটর হচ্ছেন আমাদের শামসুর রহমান, মানে তার নাম যাচ্ছে। এখন শাহাদাত চৌধুরী তো ভারপ্রাপ্ত সম্পাদক, এবং কন্টেম্প্ট হয়েছে শামসুর রহমানকে কোর্টে গিয়ে দাঁড়াতে হয়েছে। এবং পরে সবাই বললো যে কি একমাত্র ইশতিয়াক যদি ওখানে তার পক্ষে গিয়ে দাঁড়ান তাহলে হয়তো কোর্ট এটা এসে করতে পারে। তো সেখানে ওই 1 লাখ টাকা জরিমানা দিয়ে ওটা কন্টেম্প্টের মামলা আমাদেরকে ইয়ে করতে হলো আর কি। তো কিন্তু আমরা সে ব্যাপারে কিন্তু পিছপা হইনি। আপনি যদি প্রচ্ছদ কাহিনীর ক্ষেত্রে যদি বলি, যেহেতু আমরা সবচেয়ে বেশি প্রফিট করতাম, আমাদের সমসাময়িক তো অনেকগুলো পত্রিকা ছিল, সন্ধানী ছিল, রোববার ছিল, পূর্ণিমা তো বেরোতো মনে এসে মনে, কিন্তু যেহেতু আমাদের টাকা ছিল এবং আমাদের নিজেদের তো সাংবাদিকরা, বিচিত্রা সাংবাদিকরা সে সময় বলবো সমস্ত পত্রিকার মধ্যে সবচেয়ে ওয়েল পেইড সাংবাদিক ছিল বিচিত্রাতে। দ্বিতীয়ত আমরা লেখকদের সম্মানের ক্ষেত্রে আমরাই নিয়ম করে দিয়েছিলাম, যখন অন্যান্য পত্রিকাতে একটা কবিতার জন্য, গল্পের জন্য বা একটা আর্টিকেলের জন্য 15 টাকা 20 টাকা ম্যাক্সিমাম 25 টাকা সম্মানী দিত, আমরা বলে দিয়েছি যে মিনিমাম সম্মানী হবে একটা ছোট্ট কবিতার জন্য 100 টাকা, আর উপরে এটা আনলিমিটেড, সেটা লেখার মেরিটের উপর। বিশেষ করে ঈদ সংখ্যাতে দেশের সেরা লেখকরা মুখিয়ে থাকতেন যে বিচিত্রার ঈদ সংখ্যায় তারা লিখবেন, কারণ যেখানে অন্য পত্রিকা যেখানে তাদের সম্মানী দিচ্ছে 500 টাকা 1000 টাকা, বিচিত্রা সেখানে যে 5000 থেকে 10,000 টাকা সম্মানী দিচ্ছে একটা প্রকাশের জন্য। ওই সময় ভাবো 80-র দশকে, এটা এখন হলে তার 10 গুণ বা 20 গুণ হবে যদি ডলারের হিসেবে আপনি করতে চান। তো সেটা আমরা কিন্তু অন্য পত্রিকাগুলোদের, যদিও আমাকে দাদা ভাই যেমন তখন ইত্তেফাকে তিনি সাহিত্য সম্পাদক, দাদা ভাই ডেকে আমাকে বলেছে, দাদা ভাই তো আমাকে বলতে গেলে করে ছেলের মতন দেখতে, আচ্ছা সারিয়া তোমরা এটা কি করছো তোমরা, এটা তারা আর কি, এটা
লেখকদের। দাদা ভাই, ইত্তেফাক তো টাকা আর্ন করছে, টাকাটা মালিকের পকেটে যাচ্ছে। আপনারা সাংবাদিক, আপনারা করম পেশা মজুর, আমরা মালিকের পকেটে, হ্যাঁ মুনাফা সে করুক, কিন্তু লেখকদেরকেও তো দিতে হবে। এই যে দৃষ্টান্তগুলো, এবং পরে সমস্ত পত্রিকা বাধ্য হয়েছে ওই স্ট্যান্ডার্ডটা ফলো করবার জন্য। সেজন্য আমরা তখন অবশ্য আমাদের একটা, ওই যে ফয়েজ ভাই ছিলেন, ফয়েজ ভাইয়ের নেতৃত্বে আমরা লেখক ইউনিয়ন করেছিলাম, লেখকদের একটা ট্রেড ইউনিয়নের মতন। তো সেখানেও আমাদের দাবি ছিল যে লেখকদের সম্মানী কমপক্ষে 100 টাকা সম্মানী হতে হবে পত্রিকাতে। সেই 80-র দশকের শুরুতে, যেটা ভাবা যায় না এখন, সেটা 80-র দশকের শুরুতে 100 টাকা মানে এখন 10,000 টাকা। তো কোন কবিতা, কোন পত্রিকা আছে এখন 10,000 টাকা একটা কবিতার জন্য সম্মানী দেবে? তো এই কাজগুলো কিন্তু অ্যাডভেঞ্চার গুলো বিচিত্র করেছে। একবার ভাবুন, ইরানে খোমেনির এসে হলো, বিপ্লব হয়ে গেল, শাহাদাত চৌধুরী ইরানে চলে যাচ্ছে সেটার উপর প্রচুর কাহিনী করবার জন্য। তারপর পর কম্বোডিয়াতে পলপট সরকার ক্ষমতায় এলো, মাহফুজুল্লাহ চলে গেল কম্বোডিয়াতে, পলপট সরকার। এদিকে পোল্যান্ডে কমিউনিজমের পতন হয়ে গেল, লুয়েবোজা ওয়ালেসা ক্ষমতায় চলে এলো, আমি চলে গেলাম পোল্যান্ডে ওয়ালেসের ইন্টারভিউ করবার জন্য। এই ঘটনাগুলো, যেটা টায়ার মিউজিকের সঙ্গে তখন আমরা পাল্লা দিচ্ছি। আমার তো মনে আছে ওয়ালেসের যখন ইন্টারভিউ করেছিলাম, আমি বলতে পারি যে আমি হচ্ছে প্রথম বিদেশি সাংবাদিক যাকে ওয়ালেসে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছিল প্রেসিডেন্ট হওয়ার পর, আমার প্রচ্ছদে তো 89। মনে এবং আছে। যেদিন তিনি শপথ নিলেন তার 1 সপ্তাহ পরে, এবং তখন শত শত বিদেশি সাংবাদিক, সেই আমেরিকা থেকে শুরু করে ইউরোপের সমস্ত সাংবাদিকরা অপেক্ষা করছে তার 1 মিনিটের একটা কথা বলার জন্য। বাট আমি তার এক্সক্লুসিভ প্রচুর টাইমই করেছি। তো এই ঘটনাগুলো আমরা বিচিত্রা ঘটিয়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে 92 সালে যখন আমরা নির্মূল কমিটি করলাম, তখন বিএনপি সরকার ক্ষমতায়, আমাকে তথ্যমন্ত্রী নাজমুল হুদা ডেকে পরিষ্কার বলেন যে শাহরিয়ার, আপনি নির্মূল কমিটি বিচিত্রা দুটো একসঙ্গে করতে পারবেন না, আপনাকে একটা বেছে নিতে হবে। আমি তাকে বোঝাবার চেষ্টা করেছিলাম, না এরকম কোনো তো আইন নেই। যদি বাংলা বিচিত্রা তো একই হাউস, সরকারি পত্রিকা, আমাদের এখানে তো পার্টি লিডাররা আছে, পার্টি চিফরাও আছে। হ্যাঁ, নির্মল সেন আছে, নির্মল সেন তো একটা পার্টির প্রধান তিনি। আর নির্মূল কমিটি তো কোনো পলিটিক্যাল পার্টি না, এটা একটা সামাজিক সংগঠন। আমি বিচিত্রার অফিসের বাইরে, আপনি বড় জোর এইটুকু বলতে পারেন যে বিচিত্রাতে নির্মূল কমিটির কোনো খবর ছাপা যাবে না। হ্যাঁ, সেটা আপনি মালিক হিসেবে এটা বললে, সরকার বললে আমি সেটা মানতে বাধ্য। আমি সেটা নির্মূল কমিটি করবো না। কিন্তু আমরা তো জাহানার ইমামকে নিয়ে প্রচুর কাহিনী করেছি নির্মূল কমিটিতে, গণ আদালত নিয়ে প্রচুর কাহিনী করেছি। এই ঘটনাগুলো তো আমরা ঘটিয়েছি। তো পরে তারপর তো তিনি তো মানলেন না। তারপর আমাদের একটা প্রোগ্রাম ছিল, তার 2 দিন পরে কি একটা বোধহয় ঘেরাও এর কর্মসূচি সচিবালয়ের, আমাকে বললো যে কি ওই প্রোগ্রাম উইথড্র করতে হবে। আমি বললাম সরি, এখন কর্নেল জামান, তখন কর্নেল জামান ছিলেন আমাদের প্রধান সমন্বয়কারী, জাহানার ইমাম দেশের বাইরে ছিলেন। এখন যেহেতু এখন আমি দায়িত্বে আছি, এই প্রোগ্রাম আমাকে করতে হবে। বলে আর ইউ অ্যাডামেন্ট? আমি বললাম না, এটা নির্মূল কমিটির ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করি, তার 24 ঘন্টার মধ্যে টার্মিনেশন লেটার চলে এলো আমাকে। এবং সেটা যদিও তারা দিতে পারে না, কারণ সেটা নিয়ে আমি মামলা করতে গিয়েছিলাম। সেটা নিয়ে কামাল হোসেন সেখানে 153 পৃষ্ঠার একটা ইয়ে তৈরি করেছিলেন, এটা নিয়ে আর্গুমেন্ট করবেন। কারণ প্রথম কথা হচ্ছে, মন্ত্রী আমার হায়ারিং অথরিটি না, আমার হায়ারিং অথরিটি হচ্ছে আমার এডিটর। এডিটরকে মন্ত্রী হায়ার করেন, কিন্তু এডিটর বাকি স্টাফদেরকে এডিটর হায়ার করেন। তো প্রথম কথা হচ্ছে এডিটর হায়ারিং অথরিটি, মন্ত্রী আর ফায়ারিং অথরিটি হচ্ছে এডিটর ফায়ার করছেন মন্ত্রী, সেটা তিনি আইনত পারেন না। দ্বিতীয় কথা বলছেন বিচিত্র অলাভজনক প্রতিষ্ঠান, সেজন্য আমাদের স্টাফ ছাঁটাই করতে হবে। তো সেখানে আমাদের আর্গুমেন্ট ছিল দুটো, একটা হচ্ছে বিচিত্রা লাভজনক, এটা হচ্ছে প্রমাণ, আর যদি অলাভজনক হয় ছাঁটাই করতে হলে লাস্ট অ্যাপয়েন্টি থেকে শুরু করতে হবে। আর আমি তো হচ্ছে প্রথম অ্যাপয়েন্টি, প্রথম যারা বিচিত্রা শুরু করেছে। তো দুটো আইন, তিনটা কোনোটাই তাদের পক্ষে না। তো কোর্টে যখন গেছেন, হাইকোর্টে এটা রিড করতে, 3টে কোর্ট কামাল হোসেনকে বলে দিলেন যে উই ফিল এম্বারাসড, আমরা এই মামলা নিতে পারবো না। তখন কামাল হোসেন পরিষ্কার আমাকে বললো, স্যার ইট ইজ আ পলিটিক্যাল ফাইট, আপনাকে পলিটিক্যালি ফাইট করতে হবে। সো উই হ্যাভ চোজেন দ্য রাজপথ, রাস্তা বেছে নিয়েছে, তখন থেকে রাস্তাতেই আছে। এই যে একজন ধরুন আপনি শিশু সাহিত্যিক হিসেবে খুবই জনপ্রিয় ছিলেন, এবং আমি এই অনুষ্ঠানের যখনই বলা যায় যে পোস্টারটা শেয়ার করেছি, তখনই ওখানে এসে এই যে নুলিয়া ছড়ি সোনার পাহাড়, হারিয়ে যাবার ঠিকানা, এই নামগুলো অনায়াসে লিখে ফেললো যারা ওই সময় শৈশবে ছিল। তারপরে ৭১-এর যিশুটা আমরা পড়েওছি, এটা চলচ্চিত্র দেখেছি। এই তো আপনার একটা সৃজনশীল এলাকা লেখালেখির, আর একটা হয়ে গেল এই ৭১-এর ঘাতক দল নির্মূল কমিটির সঙ্গে সম্পৃক্ত থেকে এই যে মানবাধিকারের দাবিতে যে লড়াই, এটা করতে করতে এটার মধ্যে দিয়ে আপনার যে
আরেকটি লেখালেখির শাখা বিকশিত হলো, সেটাও সমৃদ্ধ। এবং ওখান থেকে দক্ষিণ এশিয়ার মৌলবাদ এরকম একটি গ্রন্থ পাওয়া গেছে, যা যা দক্ষিণ এশিয়ার যে দ্বন্দ্বটা বা যা নিয়ে একটা সাংঘর্ষিক পরিস্থিতি, তা ওখান থেকে খুঁজে পাওয়া যায়। তো এই যে লেখক জীবন, এটা এই আন্দোলনে আসার কারণে আমি বুঝতেই পারি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ আমরা কিন্তু আপনার খুবই ভক্ত পাঠক ছিলাম। বইমেলায় গিয়ে আমরা প্রথমে তো আপনার বই খুঁজে কিনতাম, পরে আমাদের স্টল ছিল যখন, তখন এই বইগুলো বিক্রিও করতাম এবং খুবই আলোচিত ছিল। আমরা সত্যজিৎ রায়ের লেখালেখির মধ্যে শিশুরা কিশোররা যে আনন্দগুলো পেয়েছিলাম, ওই রহস্যের মধ্যে একটা নিয়ে যাওয়ার প্রতীতি ছিল আপনার লেখায়, কিন্তু আন্দোলনের মাঝে আসায় বোধহয় ছেদ পড়ে গেল। তো এই লেখালেখির জগৎটা নিয়ে একটুখানি যদি হ্যাঁ, বলেন। লেখালেখি তো আমি শুরু করেছিলাম কলেজে থাকতে, যেটা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকেই দৈনিক পত্রিকা বা শিশুদের পত্রিকা, যেটা কচিও কথা ছিল, টাপুটুপু ছিল, ছোটদের পাতা দৈনিক পত্রিকায়, এগুলোতে লিখতাম। দাদা ভাই আক্তার, আমাদের এখলাসুদ্দিন আহমেদ, পরে আসেন হাবিব। কিন্তু এবং মুক্তিযুদ্ধের এটাও বলা দরকার এখানে, যে মুক্তিযুদ্ধের যে কিশোরদের যে প্রথম উপন্যাস, শিশু কিশোর উপন্যাস উবের সূর্য, এটা কিন্তু আমি লিখেছি এবং সেটা যুদ্ধ চলাকালেই এই লেখাটা আমার মোটামুটি আমার ডায়েরি ভিত্তি করে, এবং সে মুক্তিযুদ্ধের প্রথম নাটক আমার লেখা সূর্যের প্রার্থনা। যদিও সেটা গ্রন্থাগারে বইটা আমার একটা ইয়েতে আছে, সংকলনে আছে। নড়িয়াছড়ির ব্যাপারে যেটা হচ্ছে, আমরা বিচিত্রা ওই যে প্রতি বছর একটা বর্ষপঞ্জি বার করতাম। 75 সালে আমরা যেটা দেখলাম যে 74 সালে বর্ষপঞ্জিতে, যে মানে 74 সালে সালতামামি করে কোন ক্ষেত্রে কি কি হয়েছে, তো আমাদের সেখানে সাহিত্যেরও একটা প্রকাশনা শিল্পের একটা সালতামামি হতো, কতগুলো বই বেরিয়েছে, কি ধরনের বই বেরিয়েছে। তো সেখানে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে 74 সালে বাংলাদেশে শিশু কিশোরদের জন্য একটি বই বেরোয়নি। তার আগের বছর একটি মাত্র বই বেরিয়েছিল, আবু কায়সারের রায়হানের রাজহাঁস। তাহলে মাত্র আমরা একটা দেশ স্বাধীন করেছি, আমাদের শিশুরা যারা আমাদের যোগ্য নাগরিক এবং যারা নেতৃত্ব দেবে এই স্বাধীন বাংলাদেশে, তাদের যদি কোনো মেধা মননের যদি চর্চার কোনো জায়গা না থাকে, তাদের নেতৃত্বের উপযোগী করে যদি আমরা গড়ে তুলতে না পারি, তো এই দেশের ভবিষ্যৎ অন্ধকার। তো সেই বছরই আমি পরপর দুটো উপন্যাস লিখে ফেললাম, একটা নুলিয়াছড়ি সোনার পাহাড়ে, একটা হচ্ছে হারিয়ে যাওয়ার ঠিকানা, এবং কিছুটা পলিটিক্স, কিছুটা অ্যাডভেঞ্চার। কিন্তু মূল বিষয়টা হচ্ছে দেশপ্রেম, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। এইটাই কিন্তু আমার শিশু কিশোর সাহিত্যের সমস্ত লেখা উপন্যাসে দেখবেন, কত 26-27টার মতো আছে এরকম শিশু কিশোরদের উপন্যাস, সেগুলোতে কিন্তু এই বিষয়টাকে আমি তুলে ধরেছি। এবং সেটা হচ্ছে যেহেতু কেউ লিখছেন না বলে। তবে আমার লেখা বই বেরোবার পরে তারপর অনেক বড় লেখকদেরকে পাবলিশাররা ধরলেন, এবং তারপরে অনেকেই, শওকত আলী থেকে সৈয়দ শামসুল হক থেকে শুরু করে আমার বন্ধু মুদাসির মামুন আলী, অনেকেই এগিয়ে এলো, এবং এরপর থেকে প্রচুর বই বেরোতে শুরু করলো শিশু সাহিত্যে। এখন তো যদি বই মেলাতে যান, ছোটদের জন্য সবচেয়ে বেশি বই বেরোবে। কিন্তু শিশু সাহিত্যে ভাটাটা পড়েছে, হ্যাঁ, নির্মূল কমিটির কারণে। কিন্তু নির্মূল কমিটির কারণে যেটা হচ্ছে, আমাকে নতুন একটা ক্ষেত্র, যে সেখানেও আমি দেখছি কাজের কোনো মানে কোনো বই নেই আমাদের। যে কোনো একটা সামাজিক নাগরিক আন্দোলন করতে গেলে তার একটা তো তাত্ত্বিক ভিত্তি লাগবে। আমরা গণহত্যার কথা বলছি, যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছি, মৌলবাদের বিরুদ্ধে কথা বলছি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছি, মানবতার কথা বলছি, তারপর ধর্ম নিরপেক্ষতার কথা বলছি। এই বিষয়ে কোথায় লেখালেখি কোথায়? এবং আন্দোলনের প্রয়োজনে আপনি একটার কথা বলেছেন, আমার কিন্তু পূর্ব 50-এর উপর বই রয়েছে এই মৌলবাদ, সাম্প্রদায়িকতা কিংবা মানবাধিকার, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। এবং এইটা করতে গিয়ে কিন্তু ওখানে একটা ভাটা পড়েছে। ভাটা মানে কি বলবো, আমি 2001 সালে যে জেলে যাওয়ার পর থেকে আমি কিন্তু ছোটদের জন্য আর লিখিনি। 2001 সালে সেখানে লাস্ট উপন্যাস বোধ অপহরণ বেরিয়েছিল। তো সেটা তখনকার পরিবেশও সেরকম ছিল না। ছোটদের জন্য লিখতে গেলে একটা মনের মানসিক শান্তির দরকার আছে, এক ধরনের একটা কমফর্টের দরকার আছে। কিন্তু আমাকে লিখতে হচ্ছে আন্দোলনের প্রয়োজনে, দৈনন্দিন সমস্যাগুলো নিয়ে সরাসরি সমস্যা, সেটা কি, সমাধানটা কি হবে, প্রতিকারটা কোথায়। সাম্প্রদায়িক নির্যাতন হচ্ছে, যে কারণে আমাকে জেলে যেতে হলো সেই রিপোর্ট গুলোর জন্য। আমি যাচ্ছি বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর যে অবর্ণনীয় নির্যাতন, 71-এর পরে আমরা বাংলাদেশে এটা কল্পনাতীত ব্যাপার ছিল। তো হিন্দু হলে তাকে দেশ ছাড়া করতে হবে। তো এই জিনিসগুলো বাংলাদেশে আগে সেভাবে লেখা হয়নি। এবং বাবরি মসজিদ যখন ভাঙা হচ্ছে, আপনি জানেন যে কিভাবে হিন্দুদের উপর একটা ইস্যু হলো। তসলিমা যেটা নিয়ে লজ্জা লিখেছে, কিন্তু লজ্জার আগে কিন্তু আমার বাংলাদেশের সাম্প্রদায়িকতা চাঞ্চিত্র বেরিয়েছে, যে তথ্যগুলো তসলিমা লজ্জাতেও ব্যবহার হচ্ছে কিছু পরিসংখ্যান।
তো এই বিষয়টা আমি সবসময় লেখালেখির ক্ষেত্রে বলেছি, যে বিষয়ে কম লেখা হয়েছে বা কিছুই লেখা হয়নি, এখন আমার লেখার যে পরিকল্পনাগুলো আছে সেই বিষয়গুলো আছে, ভবিষ্যতে যে বইগুলো আমি পরিকল্পনা করে রেখেছি এই বিষয়গুলো আছে। এমনকি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সেই বিষয়গুলোকে নিয়ে আমি বেছে নিয়েছি, যে বিষয়ে আগে কেউ বানায়নি, বা বানালেও ঠিক যেভাবে যে কথাগুলো যেভাবে বলা দরকার আপনি সেটা হয়নি। আপনি যে পাকিস্তানের কথা যদি আমি বলি, আপনি দেখুন আমার এটা তো হয়তো ইউটিউবে পাবেন, যেটা পাকিস্তানে মৌলবাদের উত্থান নিয়ে যে ছবিটা আমি বানিয়েছি, কিন্তু সেটা ওই যে জিহাদ উইদাউট বর্ডার, সেখানে আপনি দেখবেন যে প্রচুর পাকিস্তানি কিন্তু ওই ছবিটা দেখেছে। এবং পাকিস্তানের মতো দেশেও যেমন যেখানে মৌলবাদ সাম্প্রদায়িকতা আছে, তেমনি মৌলবাদ সাম্প্রদায়িকতার মধ্যে লড়াই করবার মতো বিবেকবান মানুষও সেখানে আছে, মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, গণতন্ত্রের বিরুদ্ধে তারা সংগ্রাম করছে পাকিস্তানে। সেই মানুষগুলোর কণ্ঠ কিন্তু কোথাও আপনি খুঁজে পাবেন না। আমি প্রথম কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার কাছে বা আন্তর্জাতিক অঙ্গনে এদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, বাংলাদেশে তো বটেই। এবং অনেকেই, যেটা আমার কাজের কারণে জেনেছে, যে এবং ৭১ মুক্তিযুদ্ধের সময়, হ্যাঁ, পাকিস্তানের সামরিক জান্তা, পাকিস্তান আর্মির যে বর্বরতা, সেটা সেই বাহিনী বর্বরতা, কিন্তু তখনও তো কিছু পাকিস্তানি তো এটা প্রতিবাদ করেছিলেন, জেল কেটেছিলেন। আমাদের বাংলাদেশে বসে এটা প্রতিবাদ করাটা খুব সহজ ছিল, পাকিস্তানে বসে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করা, সেই মানুষগুলোর কথা কিন্তু কেউ জানতো না। আমি এদেরকে নিয়ে ছবি বানিয়েছি, এদের কণ্ঠ আমি তুলে ধরেছি, বই লিখেছি। এখন তারপরে আমাদের সরকার তো তাদের অনেককে সম্মাননাও দিয়েছে এর জন্য। তো সেটাই আমি বলতে চাই, যে এই বিষয়গুলো নিয়ে, যে বিষয়গুলো নিয়ে আগে কেউ কাজ করেনি, সেগুলো নিয়ে আমি কাজ করছি। সুতরাং আমার এটা খুব আক্ষেপ নেই যে আমি ছোটদের জন্য লিখছি না বলে বিরাট একটা শূন্যতা তৈরি হয়েছে। না, সেরকম কিছুই না। আজ এখন অনেকেই ছোটদের জন্য লিখছে, অনেক ভালো ভালো উপন্যাস বেরোচ্ছে, গল্প বেরোচ্ছে, ছড়া, কবিতা বা বিভিন্ন ধরনের আকর্ষণীয় চিত্তাকর্ষক শিশুদের জন্য বেরোচ্ছে। কিন্তু যেখানে আমি কাজ করছি সেই জায়গায় কিন্তু এখন অনেক শূন্যতা রয়েছে। আপনি লেখালেখি করতেন, তারপরে সাংবাদিকতা করলেন। আহ, আপনার বড়দা আপনাকে সেই যে চলচ্চিত্রের সহকারী পরিচালক হতে দিচ্ছিলেন না, উনি চাইছিলেন সাংবাদিক হন, সেই সাংবাদিকটাও হওয়া হয়েছে। আর জহির রায়হান, আপনার আরেক বড়, তার ছোটদা, উনি চাইতেন যে আপনি চলচ্চিত্র মেজদা, যে চলচ্চিত্রকার হন। সেইটা সেইটা আপনার হওয়া হয়েছিল না, কিন্তু যেটা দেখা গেল যে এই যে একটা, এই সংগ্রাম করতে করতে, এই এই যে ৭১-এর মানবতা বিরোধী অপরাধীদের বিরুদ্ধে সংগ্রাম, তারপরে ধরুন 9/11 এর পরে যে বিশ্ব বৈশ্বিক অভিঘাতে যে বাংলাদেশেও দেখা গেল যে উগ্র মৌলবাদ এবং জঙ্গিবাদ বিস্তার লাভ করলো, তাকে ঘিরে একজন অনুসন্ধানী প্রতিবেদকের মতো করে গিয়ে আবার প্রামাণ্যচিত্র নির্মাণ, এবং এই যে কনফ্লিক্টের জায়গাটাকে আহ, প্রথমে ডকুমেন্টেশন করে খুঁজে বের করা, এবং এরপর এটার সমাধানের আবার একটা পথ খোঁজা, একটা অন্তর্ভুক্তিমূলক আহ, সমাজ বা দেশ রাষ্ট্র এবং এই দক্ষিণ এশিয়া গড়ে তোলার জন্য, যেটা দেখতে পাচ্ছি আপনার ডকুমেন্টারি যে প্রামাণ্য চিত্র নির্মাণের যে শাখাটা, সেইখানে কিন্তু যে কনফ্লিক্টটার ৭১-এ শুরু হয়েছে, সেই কনফ্লিক্টটার নিরসন করে একটা বহুমাত্রিক, বহু বর্ণের, বহু ধর্মের সমাজ কিভাবে রচনা করা যায়, সেজন্য আপনি এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত যে 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 অসাম্প্রদায়িকতার উপাদানগুলোর সহজাতভাবে এই সংস্কৃতির সঙ্গে মিশে আছে, সেগুলো খুঁজছেন, তা নিয়ে প্রামাণ্যচিত্র বানাচ্ছেন। এই অধ্যায়টি সম্পর্কে একটু বলুন বলুন, যেখানে আপনি কনফ্লিক্ট রেজলিউশনের চেষ্টা করছেন, আবার আরেকটি মাধ্যমকে ব্যবহার করে, চলচ্চিত্র মাধ্যম। তা, প্রামাণ্যচিত্র যেমন সর্বশেষ আমার যে প্রামাণ্যচিত্র যেটা, এটা হচ্ছে আকাশ জার্নি টু পিস। এটা দুটো ছবি, এটা এর আগেরটা ছিল মিথাস ড্রিম। এইটা আমি, যেটা মৌলবাদের বিরুদ্ধে যে লড়াই করতে গেলে, মৌলবাদীর ইসলামের নামে যারা মৌলবাদ করছে, পলিটিক্যাল ইসলাম যেটা আমরা বলছি, মদুদিবাদ বা ওয়াহাবিবাদ, সালাফিবাদ, এরা কিন্তু ধর্মকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করবার জন্য বা কায়েমি স্বার্থের জন্য। তারা এটা করছে, সন্ত্রাসকেও বৈধতা দিচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় তো ৩০ লক্ষ গণহত্যাকে তারা বলেছিল যে এরা সব কাফের, এরা হিন্দুদের এজেন্ট, পাকিস্তানের দুশ্মন, ইসলামের দুশ্মন, এদেরকে হত্যা করতে হবে, জেহাদ বলেছিল, নারীদেরকে গণিমতের বান বলেছিল। তো তখন আমার কাছে যেটা মনে হয়েছে, যে মৌলবাদের বিরুদ্ধে আমরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে এবং অন্যান্যভাবে সাংস্কৃতিকভাবে যেভাবে যুদ্ধটা করছি, যুদ্ধটা ধর্মীয় ভাবেও করতে হবে। থিওলজির জায়গাটা ওদের হাতে ছেড়ে দেব,
এটা হতে পারে না। জামাত যেটা বলবে এটাই ইসলাম, কিন্তু আমাদের ইসলাম তো এখানে ওহাবি সালাফিরা প্রচার করেনি, ইসলাম তো এখানে সুফিরা প্রচার করেছে। এবং সুফিরা যে ইসলাম প্রচার করেছেন ভারতবর্ষে, সে পাকিস্তান, ভারত, বাংলাদেশ বলুন আজকে, সেটা কিন্তু শান্তি সহমর্মিতার ইসলাম। এখন আর পাকিস্তানে আমি এক্সটেন্সিভলি সেখানে সুফিদের মাজার গুলো ঘুরেছি, শুটিং করেছি, ভারতে গেছি, বিভিন্ন মাজারে গেছি, বাংলাদেশে গেছি, তুরস্কে তো গেছি। আপনি যেটা বললেন, রুমি থেকে হযরত জালালউদ্দিন রুমি থেকে শুরু করে আমাদের লালন পর্যন্ত আপনি যদি দেখেন, তারা কিন্তু ধর্মনিরপেক্ষ মানবতার কথা বলছেন, মানুষকে ভালোবাসার কথা বলছেন। এবং সেটা সুফি শুধু না, ভারতে যে একই সময় প্যারালেলি যে ভক্তিবাদ যে আন্দোলনটা হচ্ছে, কবির থেকে শুরু করে আপনার জ্ঞানদাস, সুরদাস, এরা যারা আছে, কিংবা আমাদের মীরাবাই, এই ভক্তি সাধকরা কিন্তু সেই মানবতার কথা বলেছেন, যে মানবতার কথাটা জালালউদ্দিন রুমি বলেছিলেন। রুমি বলেছেন যে আমি তো স্রষ্টাকে খুঁজতে গিয়েছিলাম মুসলমানদের কাবাতে, কিংবা হিন্দুদের কৈলাসে, বা খ্রিস্টানদের ইয়েতে, গির্জাতে, এখানে কোথাও আমি কিন্তু ঈশ্বরকে খুঁজে পাইনি, স্রষ্টাকে খুঁজে পাইনি। কিন্তু যখন আমার অন্তরের দিকে, হৃদয়ের দিকে তাকালাম, দেখি স্রষ্টা সেখানে বসে আছেন। পাকিস্তানে দেখুন বললে একই কথা বলছে, বললে কি জানা মা ঘর। ভারতে আহ কবির একই কথা বলছে, মুখে কাহা ঢুন্ডুরে বাঁধে, মায় তো তেরা পাস। কোথায় করছো? বাংলাদেশে লালন সেই একই কথা বলেছে, সব লোকে কই লালন কি যেন সংস্কৃতি। তো মানুষ সহজ মানুষ বোঝে দেখলার, এবং একই কথা, একই বাণী। এবং এরাই কিন্তু যুগে যুগে মানবতার ইসে। তাদের সময় কিন্তু এই সাম্প্রদায়িক হানাহানি ছিল না। হ্যাঁ, পার্থক্য ছিল, সেটা ধর্মীয় পার্থক্য ছিল। কিন্তু আমার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, পাকিস্তানে এখন আমি সেই সম্প্রীতিগুলো কিন্তু পাকিস্তানে, এই যে যখন আমি ইয়েতে গেছি, হিংলাজ মন্দিরে গেছি, কিংবা পাকিস্তানের বুল্লে শাহ মাজারে গেছি, সিন্ধে শাহ আব্দুল লতিফ ভিটায়ের মাজারে গেছি, এবং কতবার তো আমি ওখানে গিয়ে শুটিং করলাম, যেখানে মোল্লারা যে বোমা মারলো, আপনাদের মনে আছে কিনা, 2017 সালে শাহবাজ কালান্দারের মাজারে। তো পাকিস্তানে আমাদের সেকুলার ফোরামের লিডাররা তো সীমা কেরমানের নেতৃত্বে বিশাল একটা দল গিয়ে সেখানে বলেছিল, না গান ছিল, নাচ ছিল, এটা থাকবে, ধামাল থাকবে এখানে, তো এটা আমাদের সংস্কৃতির অংশ। তো এই বিষয়গুলোই কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সুফি ইসলাম যেটা, এটাকে কাউন্টার করবার জন্য একটা খুব শক্তিশালী হাতিয়ার হতে পারে। চরমপন্থার দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে, কেন হচ্ছে? বিকল্প নেই বলে। কারণ যেহেতু ধর্ম দিয়ে করছে, ঠিক আছে, ধর্মের মধ্যে তো আমার সেই এলিমেন্ট গুলো আছে, মানবতার উপাদান গুলো আছে। এটা ভারতে আরএসএস বলুন, তারা যেভাবে হিন্দুত্বের কথা বলছেন, আমাদের পাশের মায়ানমারে বলুন, বৌদ্ধ ধর্মের নামে যেখানে তারা গণহত্যা চালাচ্ছে, কিংবা ইউরোপের দিকে তাকে দেখুন, রাইটিস্টরা বা ফ্যানাটিকরা সেখানে বর্ণবাদের নামে যেটা করছে। সেখানে বলতে হবে যে কি, সব ধর্মের মধ্যেই কিন্তু ভালোবাসার উপাদান রয়েছে। রুমির একটা অসাধারণ কথা আমার এই ছবিতে ব্যবহার করেছি, না আগের ছবিতে মিথাস ড্রিমে আছে সেই গানটা, ইন এভরি রিলিজিয়ন দেয়ার ইজ লাভ, বাট লাভ হ্যাজ নো রিলিজিয়ন, আই হ্যাভ নো রিলিজিয়ন, মাই রিলিজিয়ন ইজ লাভ। এটা রুমি বলছে, হযরত জালালউদ্দিন রুমি, যার মুরিদরা সারা দক্ষিণ ভারত থেকে শুরু করে মধ্য এশিয়াতে ইসলাম প্রচার করেছেন। আমাদের হযরত শাহজালাল কিন্তু হযরত জালালউদ্দিন রুমির একেবারে সাক্ষাৎ মুরিদ। তার জন্ম কিন্তু কোনিয়াতে, রুমি নির্দেশে তিনি ভারতবর্ষে এসেছেন হযরত শাহজালাল। তার নামে রুমির অনুসারীরা কিন্তু তাদের জালালটা তারা ব্যবহার করতেন। তো যত জালাল দেখবেন নামের সঙ্গে, তারা কিন্তু রুমির একেবারে প্রত্যক্ষ এসেছিলেন, মুরিদ ছিলেন। তো এরা তো শান্তির ইসলাম প্রচার করেছেন, এবং সব সময় তারা সেই কথাগুলো, ভালোবাসার কথা মানুষকে বলেছেন। তো আমাকে সেইটাই এখন বলতে হবে যে ধর্মের নামে যত যুদ্ধ আপনি দেখুন না কেন, যত কনফ্লিক্ট এখন পৃথিবীতে, বেশিরভাগ কনফ্লিক্ট গুলো হচ্ছে ধর্মের নামে, বর্ণের নামে, জাতিসত্তার নামে, ভাষার নামে, বা আঞ্চলিকতার নামে। তো কেন এটা হবে? তো সেটাই আমরা বাংলা সাহিত্য আপনি খুঁজে দেখুন, সে কবে আমাদের শেক্সপিয়ারের জন্মে 200 বছর আগে আমাদের চণ্ডীদাস বলে গেছেন, শুনহ মানুষ ভাই সবার উপরে, মানুষ সত্য তাহার উপরে নাই। তো এই যে মানবতার যে বাণী, যেটা আমাদের এই বাংলাদেশ বলুন, ভারতবর্ষ, এই দক্ষিণ এশিয়াতে যেটা উচ্চারিত হয়েছে, যে বুল্লে শাহ গান, আপনি শুধু পাকিস্তান কেন, আপনি ভারতেও দেখুন কি পপুলার তারা। আমি তো ভাবছি এদেরকে বাংলাদেশেও নিয়ে আসবে এদের গান করার জন্য। আমার বাজেটে কুলোয় না, কিন্তু আমি এবার আমার এই ছবিতে, লাস্ট ছবিতে আমার প্ল্যান ছিল যে আমাদের ফরিদা পারভিন এদেরকে, কিংবা যারা সিঙ্গার, যারা কম্পোজার যারা আছে, এদেরকে কুষ্টিয়া আর তুরস্কে নিয়ে যাব, কোনিয়াতে বসে তারা লালনের গান গাইবে, আর ওদের
যারা রুমির গান করেন, তারা হাকান এবং তার ঢাকায় দলকে কুষ্টিয়াতে নিয়ে আসবেন কুষ্টিয়ায় এবং আসবে। কুষ্টিয়াতে লালনের মাঝে বসে তারা রুমির গান শোনাবেন আমাদের। তো যাই হোক, সেটা ওটা শোনানো হয়নি। তো বিকল্প যেটা করেছি যে আমাদের শাকির রেজা ইফতি, যে আমাদের তুরস্ক শাখা নির্মূল কমিটির সম্পাদক, ও ভালো গান জানে। তো ওকে বলেছি ঠিক আছে, তুমি তুর্কি সিঙ্গারদেরকে ওখানে লালনের গান শিখিয়ে দাও। সেখানে জাইনেব, একটা সুফি একাডেমির কণ্ঠশিল্পী, চমৎকার লালনের গান গেয়েছে আমার ছবিতে, বাংলা গান রুমির মাজারে বসে, যেটা ফরিদা পারভিনকে দেওয়া হয়নি আর কি, যেটা বাজেটে কুলোয়নি বলে। তো আমি প্ল্যান আছে, আমি তুর্কির অ্যাম্বাসেডারের সঙ্গে কথা বলছি, হাকানদের এনে এখানে আমরা লালনের গান শেখাবো। তো ওরা খুব আগ্রহী বাংলাদেশে আসতে। তো এভাবে আমরা কিন্তু একটা বন্ধুত্বের একটা নতুন দিগন্ত আমরা এসে করছি, যে তুরস্ক বলুন, পাকিস্তান বলুন, সরকারিভাবে এরা তো কেউ বাংলাদেশের একাত্তরে আমাদের পক্ষে ছিল না, এমনকি যুদ্ধাপরাধীদের বিচারের সময়ও এরা নানাভাবে বিরক্ত করেছে। কিন্তু আমরা তো বলছি যে কি হ্যাঁ ঠিক আছে, তোমরা কাদেরকে ইসলামের নামে কাদেরকে প্রশ্রয় দিচ্ছ? জামাত ইসলামীকে তো করে তোমাদেরই তো সর্বনাশটা করছে। আজকে পাকিস্তানের সন্ত্রাস তো পাকিস্তানের নিজেদের ভেতর হচ্ছে, পাকিস্তান নিজে সন্ত্রাসের দ্বারা আক্রান্ত। যে পাকিস্তান সন্ত্রাস তৈরি করেছে সে এখন পাকিস্তান ভিকটিম হয়ে গেছে, মসজিদে আপনার ফ্রাঙ্কেনস্টাইন বোমা হয়ে গেছে। ফাটছে, এসে হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে। তো এইটাই আর কি, সেটা তুরস্কের তো একটা দীর্ঘ ঐতিহ্য আছে, এখনো তারা কামাল আতাতুর্কের লিগেসিটাকে অস্বীকার করতে পারেনি, যদি একেপি ক্ষমতায় আছে। তা আমরা বলছি যে এই জায়গাগুলোতে কিন্তু আমরা সেই মানবতার জায়গাটাকে তুলে ধরি, এবং যেই কারণে দেখবেন ওহাবি, সালাফি এবং মওদুদিবাদীরা সুফিবাদকে অপছন্দ করে, সুফিদেরকে ফতোয়া দিয়েছে ওরা কাফের এবং ওদের ওখানে যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না। তার ইউনিক এক্সাম্পল হচ্ছে পাকিস্তান। আমার পাকিস্তান উপছবিতে সেখানে আমি ইয়ের মাজার দেখিয়েছি, আহ কি বলে, পাঞ্জাবের ওখানে যে কয়েকটা মাজারে তো ওখানে হামলা হয়েছিল, পেশোয়ারে মাজারের উপর হামলা হয়েছিল, সেই মাজারগুলো দেখিয়েছে। তো তারপর কি হয়েছে, আবার মানুষ এসে মাজার বানিয়েছে, আবার মানুষ যাচ্ছে সেখানে। সীমা কেরমানিরা যাওয়ার পর আবার আমি তো দিয়ে এসেছি, তার কয়েক মাস পরে আমি গেলাম পাকিস্তানে, গিয়ে দেখে এসেছি না, সেখানে যতই চলছে, তারা বোমা মারুক না কেন, ধামাল চলছে। গান চলছে, ধামাল চলছে। এইটাই হচ্ছে হাজার বছরের আমাদের সংস্কৃতি, এইটাকে নষ্ট করা যাবে না। তো ওইটাকে আমাদের তুলে ধরতে হবে। আমার তো ইচ্ছা আছে পাকিস্তান গেলে এরপর সীমা কেরমানিকে নিয়ে একটা ডকুমেন্টারি বানাবার, খানিকটা শুটিং করেও রেখেছে। দেখা যাক, করোনাটা কাটলে তখন দাও যাওয়া যাবে। তাহলে এই যে আপনার জীবন এখানে আপনি দেখলেন, আপনি নিজেকে নিয়ে দেখলেন, আপনার বন্ধুদের দেখে দেখে বুঝলেন যে এই যে একটা খুব সক্রিয় নাগরিক সমাজ, লেখক, শিল্পী, কবি, গায়ক, এই যে শিল্পের যে জগৎ, সংস্কৃতির যে আলো, সেটা দিয়েও একটা অন্ধকার তাড়ানোর যুদ্ধ করা যায়। সেই ক্ষেত্রে এই লেখক, শিল্পী, কবি, চিত্রকর, এই যে সাংস্কৃতিক যোদ্ধারা, তাদের বাক স্বাধীনতাটা খুব গুরুত্বপূর্ণ। আজ আমরা একটা বিষাদ যমুনায় বসেই এই আলোচনাটা করছি, যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা আহ, আহ, একটি সাইবার নিরাপত্তা আইন, তা বাংলাদেশের এই জগতের মানুষদের এক ধরনের সেলফ সেন্সরশিপে আক্রান্ত করেছে, এবং কারাগারে যাওয়ার বা কারাগারে মারা যাওয়ার মতো একটা আশঙ্কাও তৈরি হচ্ছে। এটা এটা তো কাঙ্ক্ষিত নয়, এবং এই জায়গাতে এই আইনটির প্রয়োজন রয়েছে এই সময়ে। এই ডিজিটাল ওয়ার্ল্ড যেহেতু নতুন, এখানে এরকম ডিজিটাল আইনও দরকার আছে, কিন্তু এই আইন প্রয়োগের জন্য যেরকম প্রশিক্ষিত সাইবার পুলিশ প্রয়োজন, যে বুঝবে যে একজনকে হয়তো একটা অপরাধে গ্রেফতার করা গেল, কিন্তু আদালতে তোলার আগে পর্যন্ত তাকে কোনো শারীরিক বা মানসিক অত্যাচার করা যাবে না, এবং এটা সম্পূর্ণ আইনের মাধ্যমে এটা নিষ্পন্ন হতে হবে। সে কারণে এখন এই আইনটি বাতিল করার দাবিতে তরুণরা, শিল্পীরা, তারা কিছু আন্দোলনও করছে। এই যে মানুষের মুক্তির যে চিন্তাটা, এই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি কিছু পরামর্শ রাখতে চান যে আমরা এই কনফ্লিক্টের জায়গাটাকে কিভাবে উতরে যেতে পারি। না, একটা বিষয়, কথা হচ্ছে যে রাষ্ট্রের মৌলবাদ দোষর নীতি, এখান থেকে রাষ্ট্রকে, যে কোনো রাষ্ট্রই হোক, মৌলবাদ হচ্ছে একটা সেই আগুন নিয়ে খেলার মতো। মৌলবাদের আগুন নিয়ে, এটা আমার বইতে, বহু বইতে আমি এই বিষয়টা নিয়ে লিখেছি, যে মৌলবাদের আগুন নিয়ে যারাই খেলতে গেছে তারাই কিন্তু নিজেদের ধ্বংস ডেকে এনেছে। আপনি পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, জুলফিকার আলী ভুট্টো অত্যন্ত প্রগতিশীল একজন মানুষ ছিলেন, কিন্তু কাদিয়ানিদেরকে তো তিনি তো মুসলিম ঘোষণা করেন। এই করেছে। তার পরিণতি কি হলো? তো এই যে জিনিসটা যেটা হচ্ছে, এটা একেবারে মিশর থেকে শুরু করে তারপর ধারাবাহিকভাবে আপনি যতগুলো মুসলমান প্রধান দেশ দেখবেন, সব জায়গা থেকে তো এই একটা না একটা উদাহরণ আপনি পেয়ে যাবেন। তো
তো সেই জন্য আমরা যেটা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের যে সৃষ্টিটা হয়েছিল, কেন হয়েছিল, এটা তো ৭২ সংবিধানে স্পষ্ট হয়ে গেছে। ধর্মের নামে এখানে রাজনীতি করা যাবে না। ধর্মের নামে গণহত্যাটা হয়েছে পাকিস্তানে, ২৪ বছরের শোষণ পীড়ন, এটা ধর্মের নামে হয়েছে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, সে যারা ধর্মের নামে রাজনীতি করেছে তাদেরকে রাষ্ট্র নানাভাবে পৃষ্ঠপোষকতা করছে, সমঝোতা করছে, হেফাজতের সঙ্গে সমঝোতা করছে। এবং সেটা আমরা বহুবার বলেছি যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা হচ্ছে, এই আইনটা দরকার হচ্ছে, সেটা হচ্ছে সাইবার জিহাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য। জামাতিরা এবং মৌলবাদী সন্ত্রাসীরা তো বিশ্বব্যাপী একটা সাইবার জিহাদ পরিচালনা করছে, উগ্রতা ছড়াচ্ছে। ভিন্ন ধর্ম, ভিন্ন মত, ভিন্ন জীবনধারা যারা বিশ্বাসী তাদেরকে হত্যা করতে হবে, এটা আপনি দেখুন ওয়াজের নামে বা অন্য যে কোনো আলোচনার নামে তারা এটা প্রচার করছে। কিন্তু আপনি সাইবার এসেছে ৫৭ ধারাতে আপনি দেখবেন না যে একটা ওই সন্ত্রাসী মোল্লাকে গ্রেফতার করা হয়েছে, মুক্ত চিন্তকদের গ্রেফতার করা হচ্ছে, যারা সরকারের সঙ্গে যারা ভিন্ন মত পোষণ করে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এটা একেবারেই কাম্য নয়, এটার বিরুদ্ধে প্রতিবাদ আমরা সবসময় করছি, সরকারের সঙ্গে বসছি, এবং এই মামলাগুলো কিন্তু আমরা অনেকগুলো করছি। যারা এই ভিকটিম হয়েছে সে রসরাজ থেকে, বিশেষ করে হিন্দুরা তো সবচেয়ে বেশি অসহায় হচ্ছে, তারা সবচেয়ে বেশি। এটা আমি যেটা মুশতাকের ব্যাপার নিয়ে প্রতিবাদ হচ্ছে আমার, এটা আমি নিশ্চয়ই আমি সেটাকে বিয়ে করি, নিন্দা করি, এবং আমি শক্ত ভাষায় আমি বলেছি যে কারাগার হচ্ছে সবচেয়ে নিরাপদ আশ্রয় মানুষের, সবচেয়ে সিকিউর জায়গা হচ্ছে জেলখানা। সরকারের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে কারাগারে। কারাগারে কাউকে হত্যা করা যায় না, এবং হত্যার ঘটনা যদি কিছু ঘটে, মৃত্যুর যদি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে, সেটা উচ্চ পর্যায়ের তদন্ত দরকার, বিভাগীয় তদন্ত না। আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছি। কিন্তু এরা যারা ছাত্ররা আজকে আন্দোলন করেছেন তাদেরকে জিজ্ঞেস করুন, রসরাজের উপর যখন হামলাটা হলো তারা কোথায় ছিল? একটা হিন্দু ছেলে, গরিব ছেলে, জেলে, গ্রামের, লেখাপড়া জানে না, তার ফেসবুকে জামাতিরা শিবিরের ছেলে একটা সেটে দিয়েছে ধর্ম অবমাননার, তাকে গ্রেফতার করা হলো, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হলো। তখন কিন্তু এই ছেলেরা কিন্তু একজন রসরাজের কল্লা চাই বলে যখন ব্রাহ্মণবাড়িয়াতে জামাতিরা মিছিল বার করেছিল, এরা কিন্তু কেউ ছিল না। কেন? সে গরিব বলে নাকি হিন্দু বলে? আমাকে তো এই প্রশ্নের জবাবগুলো বুঝতে হবে। এই কদিনে, এই কালকে আমাকে জয়দেব ফোন করেছে, পটুয়াখালীর একটা ছেলে, 18 মাস এই আইনে গ্রেফতার হয়ে জেল খেটে বেরিয়েছে। তারপর কি হয়েছে? 2 মাস আগে আমরা জানলাম যে 2 মাস আগে সে বেরিয়েছে। সে কুমিল্লা ইয়েতে বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেখান থেকে তাকে ইয়ে করা হয়েছে, ঠিক বরখাস্ত নয়, তাকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। এবং তার সে MA পরীক্ষার্থী ছিল, সে পরীক্ষা দিতে পারে। আমাদের কাছে এসছে, আমরা তার মামলা ইয়ে করেছি, টেক আপ করেছি। আমি ভিসির সঙ্গে, একাডেমিক কাউন্সিল প্রত্যেকের সঙ্গে কথা বলছি। আমাদের মামলা তো, এটা তো এখন হাইকোর্টের উপর। ওর ঘটনাটা হচ্ছে যে কি, ও একটা মেসে থাকতো, অত্যন্ত গরিব একটা ছেলে, গরিবদের মেসোটা তো, সেখানে শিবিরের কয়েকটা ছেলে থাকতো। তো শিবিরের ছেলে তো স্বাভাবিকভাবে হিন্দু হলে তাদের তো গাত্রদাহ। ওরা কি করেছে, ছেলেটাকে বেঁধে রেখে তার মোবাইলটা তার হাত থেকে নিয়ে গেছে, নিয়ে সেখানে ধর্ম অবমাননার একটা পোস্টিং দিয়ে সেটা ভাইরাল করেছে। তারপর সেখানে শুরু হয়ে গেল যে কি, মাদ্রাসা মনারা সব বেরিয়ে এসে ওকে মারবে, পেটবে, তারপর মারামারি করে মেরে ধরে তাকে নিয়ে থানায় দিয়ে এসছে। এবং একটা সাক্ষী আছে যে ওকে বেঁধে রেখে ওর মোবাইল ফোন থেকে, ওর ফেসবুক থেকে এই ছেলেগুলো এটা করেছে। তারপর যাই হোক, মামলা হয়েছে, 18 মাস লেগেছে। নর্মালি মামলায় 18 মাস লাগে না। এই মামলায় যেহেতু গরিব ছেলে, কোনো উকিল পায়নি, আমরাও জানতাম না। তারপর জেল থেকে বেরোবার পর যখন সে আমার কাছে এসছে, আমি বললাম এটা হতেই পারে না। পরে ভিসির সঙ্গে কথা বলে আমি বললাম যে কি, মামলা যখন চলছে, এটা মামলা রায় হওয়ার আগে আপনি তাকে শাস্তি দেবেন, তাকে আপনি সাসপেন্ড করতে পারেন না মামলা রায় হওয়ার আগে। তার অপরাধ প্রমাণিত হোক, আর অপরাধ প্রমাণিত হলে সেটা অন্য জিনিস। এটার জন্য কি ধর্ম অবমাননা, তথাকথিত ধর্ম অবমাননার জন্য আপনি একটা ছেলে তো একাডেমিক ক্যারিয়ার আপনি নষ্ট করতে পারেন না। যাই হোক, আমাদের নির্মূল কমিটি ছিল কুমিল্লা, তারা এসে করে পরে তারপরে গতকালকে সেটা উজ্জ্ব করা হয়েছে, সে পরীক্ষা দিতে পারবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা একটা সামগ্রিক ব্যাপার। আজকে স্বাধীনতার মাসে যেটা মোশতাককে নিয়ে যেটা করছে, এটা করা দরকার, আমি এটা বলছি না যে কি করা যাবে না। কিন্তু তারা কি এটাকে সামগ্রিক একটা দৃষ্টিভঙ্গি থেকে বা সামগ্রিক মানবাধিকারের একটা জায়গা থেকে দেখছে? সেটা তো তারা দেখছে না। জামাতের বিরুদ্ধে তাদের কোনো কথা বলতে দেখবেন না, হেফাজতের বিরুদ্ধে তাদের কোনো কথা বলতে দেখবেন না, মৌলবাদের বিরুদ্ধে যে তত্ত্বটা যেটা সেটা বলতে দেখবেন না। এবং মোশতাক জীবদ্দশায় তারা প্রযোজ্যিত। এবং আজকে দেখুন, আমাকে যখন
না, হ্যাঁ, আমাকে বলছে যে এই যে দুবার তো বিএনপি জামাতের আমল আমাকে জেলে নেওয়া হলো। হ্যাঁ, অ্যামনেস্টি তখন তো আমাকে সেই ইয়ের প্রিজনার অফ কনসিয়েন্স ঘোষণা করলো। আজকে যে সমস্ত মানবাধিকার সংগঠন বা অ্যাম্বাসেডররা যারা মুশতাকের জন্য যারা মাতম করছে, আমার জন্য কজন মাতম করেছে, কেন করেনি? তো মানবাধিকারের তো ডবল স্ট্যান্ডার্ড হতে পারে না। অ্যামনেস্টি যখন আমাদের সে যে অ্যামনেস্টি আমাকে ভয়েস অফ কনসিয়েন্স ঘোষণা করেছে, খেতাব দিয়েছে, তাদেরকেও আমি বলেছি যে তোমরা যুদ্ধাপরাধীদের বিচারে তুমি ফাঁসি মৃত্যুদণ্ড কেন দেওয়া আছে এটা নিয়ে মাতম করছো এবং যুদ্ধাপরাধীদের পক্ষে দাঁড়িয়ে গেছো। ৭১ গণহত্যা যখন করছিল তোমরা কি একটা বিবৃতি দিয়েছিলে গণহত্যা নিন্দা করে? করোনি। কারণটা কি? তাই না? এখন আল জাজিরা হ্যাঁ, ক্রেডিবিলিটি কেন হারাচ্ছে? যে আল জাজিরা, আপনি দেখুন যে ২০০৮ সালে এই বিয়েটা শুরু হওয়ার আগে, ট্রাইব্যুনাল শুরু হওয়ার আগে অসাধারণ একটা ডকুমেন্টারি বানিয়েছিল। সেখানে বিএনপির এরাও ছিল, আমরাও ছিলাম, জামাতপন্থীরাও ছিল। সেখানে আমরা কথা বলছি, মাহবুবুল্লাহ ছিল ওদের পক্ষে কথা বলবার জন্য, আমি সুলতানা কামাল ছিলাম বিচারের পক্ষে কথা বলে। তখনও কিন্তু হাসিনা সরকার ক্ষমতা আসেনি, তত্ত্বাবধায়ক সরকার আমাদের। এটা ইউটিউবে আপনি পাবেন, আল জাজিরা ওয়ার ক্রাইমের উপর, ওয়ার ক্রাইমের উপর বাংলাদেশের। সেই আল জাজিরা 180 ডিগ্রি করে যাচ্ছে বিচার শুরু হওয়ার পরে। ডেভিড বার্গম্যান আমার ছবিতে বিচারের পক্ষে, আপনি ইউটিউবে দেখবেন আমার সেই ছবি ওয়ার ক্রাইম 71 ডেভিড বার্গম্যানের ইন্টারভিউ আছে। কি অসাধারণ কথা ডেভিড বলছে, যে সে যুদ্ধাপরাধীদের বিচার কেন করতে হবে, জামাতের বিরুদ্ধে সে কথা বলছে, সেই ডেভিড 180 ডিগ্রি ঘুরে গেছে। তো এইগুলো হচ্ছে যে ডাবল স্ট্যান্ডার্ডের কতগুলো ব্যাপার, যে আন্দোলন হলেই যে সেখানে আমাকে ঝাঁপ দিয়ে পড়তে হবে। আন্দোলনকারীদের উদ্দেশ্যগুলো বোঝা দরকার, কতটা সৎ উদ্দেশ্যে তুমি আন্দোলনটা করছো, তোমার ধারাবাহিকতাটা কি, তোমরা কারা। এখন এখন যেটা একটা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়ার কারণে যেটা হয়েছে যে এখানে ধরুন ওই যে দুই ধরনের যে ফুড সোলজার থাকে, একটা হচ্ছে ধর্মভিত্তিক দলগুলোর ফুড সোলজার, আর একটা থাকে ধরুন এই যে সাধারণ রাজনৈতিক দলের ফুড সোলজার, ক্ষমতাসীন ফুড সোলজার। এদের মধ্যে ওইরকম একটা একপেশে চিন্তার দোলাচল চলে, কিন্তু একটা প্রজন্ম কিন্তু তৈরি হয়েছে যারা বিশ্ব নাগরিক, এবং তারা কিন্তু ওই রসরাজের সময়ও কার্টুন এঁকেছে, প্রতিবাদ করেছে ধারাবাহিকভাবে। এই বোধগুলো তাদের মধ্যে জারিত হয়েছে যে আসলে এই বিশ্বটাকে সভ্য রাখতে গেলে এটাকে নানা ধর্মের নানা বর্ণের একটা বিচিত্র বাগানের মতো সুন্দর হতে হবে। একরকম ফুল থাকলে তো একটা বাগান সুন্দর হয় না, নানা রকম ফুল থাকলে। তো ওই একটা নানা রকম চিন্তার ফুল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোটার সুযোগ হয়েছে। সেইখানে আর কি এই যে নতুন চিন্তার যে তারুণ্য, তাদের মধ্যে এই একটা সেলফ সেন্সরশিপ, এই যে সরকার বিরোধিতা এবং রাষ্ট্র বিরোধিতাকে গুলিয়ে দেয়া, ধর্মভিত্তিক দলের লোকগুলো যেমন এই যে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ব্লাসফেমাসের মতো করে, ঠিক তেমনি করে দেখা যায় সরকার সমর্থকরাও তাদের যে বিভিন্ন রকমের অনুভূতি আছে সেগুলোকে ব্যবহার করে ব্লাসফেমাসের মতো ব্যবহার করে। মানে একটা অপব্যবহার হচ্ছে। এই আইনটা ভালো হতে পারে, এর প্রয়োজনীয়তা থাকতে পারে, কিন্তু এর অপব্যবহারটা স্পষ্ট। এই জায়গায় দাঁড়িয়ে একটা কনফ্লিক্ট রেজলিউশনের জন্য, এবং ধরুন একটা যে আমাদের আলোকসভা বা বাংলাদেশকে সামনে রেখে আপনি আপনার শেষ বলবো উপদেশগুলো যদি আমাদেরকে দেন। না, আমরা বাংলাদেশ কোন বাংলাদেশ চাই এটা কিন্তু মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে নির্ধারিত হয়ে গেছে। এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ একটা মানবিক রাষ্ট্র এবং সমাজ। এবং মুক্তিযুদ্ধ আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে মুক্তিযুদ্ধটা করেছি। এই বাংলাদেশের স্বাধীনতার জন্য সমস্ত ধর্মের মানুষ, এমনকি পাহাড়িরা রক্ত দিয়েছে, এমনকি কিছু বাঙালিও আছে তারা রক্ত দিয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে আমরা যদি শুরু করি, সেইখানে আজকে 50 বছর পর সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনা, আমাদের 72-এর সংবিধান, যে সংবিধানকে বঙ্গবন্ধু বলেছেন 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে এই সংবিধান আমরা ঠিক। লিখছি, এবং আগামী প্রজন্মের কাছে আমাদের অনুরোধ থাকবে এর মর্যাদা রক্ষা করার। আমরা এর মর্যাদা রক্ষা করতে পারিনি। 75-এর পর থেকে বেশিরভাগ সময় বাংলাদেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বাধীনতা বিরোধীরাই ক্ষমতায় ছিল। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা মুছে ফেলেছে, সংবিধান থেকে ধর্মের নামে রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, মৌলবাদ সাম্প্রদায়িকতার প্রসার ঘটিয়েছে, এবং এটা এত বিস্তৃত হয়েছে প্রশাসন বলুন, আজকে তো সরকারি দলের মধ্যেও জামাত ঢুকে যাচ্ছে। তো ফলে এখানে ওই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা করতে হবে। বঙ্গবন্ধুর শতবার্ষিকী আমরা উদযাপন করব, বঙ্গবন্ধুর আদর্শকে আমরা স্মরণ করব না। যে কারণে বঙ্গবন্ধুকে জীবন দিতে হলো যে আদর্শের জন্য, সে আদর্শের কথা আমি বলবো না, এটা তো হতে পারে না।
এই কথাগুলো আমরা সরকারি দলকে বারবার বলছি যে বাংলাদেশ চলবে, বঙ্গবন্ধু যেই দিক নির্দেশনাটা দিয়ে গেছে সংবিধানে সেই অনুযায়ী বাংলাদেশ চলবে, এবং তবেই আমরা ওই যে যে লক্ষ্যমাত্রায় করা নির্ধারণ করা হয়েছে 41 সালে উন্নত দেশে সভ্যতার পৌঁছিতে, লক্ষ্য বজায় হ্যাঁ সেইখানে কিন্তু আপনি যদি বলেন শুধু পার ক্যাপিটা ইনকাম বাড়িয়ে, জিডিপি গ্রোথ বাড়িয়ে আমি সেখানে যাব, হ্যাঁ যেতে পারি। মানবিক উন্নয়নের সূচকে আমি তো সৌদি আরবের কাছে চলে যাচ্ছি। আমরা তো সৌদি আরব হওয়ার জন্য বাংলাদেশ তৈরি করিনি। সৌদি আরবের জিডিপি আমাদের 10 গুণেরও বেশি। শুধু জিডিপি দিয়ে উন্নয়নের মাপকাঠি হয় না, উন্নয়ন করতে হবে সর্বক্ষেত্রে। আমরা সবচেয়ে বড় সভ্য দেশ হচ্ছে সেটাই যে মানবিক উন্নয়নের সূচকে তারা কতটুকু এগিয়ে আছে, মানুষের সমান অধিকার মর্যাদা, এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। একটা প্রজন্ম তৈরি হয়েছে, একটা এই যে আমরা বলি 75-এর পর থেকে যেটা ডার্ক জেনারেশন, এরা জানে না, জানতে দেওয়া হয়নি, সমস্ত জায়গা থেকে এই বয়ানগুলো মুছে ফেলা হয়েছে। ধর্ম নিরপেক্ষতার কথা বলা যেত না, ধর্ম নিরপেক্ষ বললে তাদেরকে নাস্তিক ত্যাগ দিয়ে দিচ্ছে, এখনো তাই হচ্ছে। কেন? আজকে তো সরকারি দলের মধ্যে আপনি দেখবেন যে কেন তারা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলবে না, কেন মুক্তিযুদ্ধের ইতিহাস এখনো বাধ্যতামূলক করা হচ্ছে না আমাদের পাঠ্যবইতে, কেন কবি চৌধুরী শিক্ষানীতি কেন বাস্তবায়ন করা হচ্ছে না, কেন একটা মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে সংস্কৃতি নীতি থাকবে না, নারী নীতি থাকবে না। আমরা তো বলছি বঙ্গবন্ধুর যে আদর্শ সত্যিকারের যদি তার উত্তরাধিকার আপনাকে সর্বক্ষেত্রে, সেটা আমাদের রাজনীতির ক্ষেত্রে, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, শিক্ষানীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সর্বক্ষেত্রে সেটা অনুসরণ করতে হবে, তবেই আমরা ওই লক্ষ্যে পৌঁছতে পারবো। এবং আমরা সেভাবেই সচেতনতা তৈরি করবার চেষ্টা করছি। নির্মূল কমিটি আমরা এখনো তো আমাদের 1 লাখের মতো সদস্য আছে, আমরা ঠিক করেছি আগামী বছর সম্মেলনের আগে 10 লাখ আমাদের সদস্য হবে। তো প্রজন্ম তৈরি করবার, আলোকিত করবার আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অনুযায়ী, সীমিত সাধ্য অনুযায়ী সেটা আমরা করছি। কিন্তু এটা আমি মনে করি প্রত্যেকের দায়িত্ব। এটা অহংকার, 71 আমাদের অহংকার, এই চেতনা আমাদের অহংকার। আমি শুরুতেই বলেছি পৃথিবীর কোন জাতি আছে এত রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, এত স্বাধীনতার জন্য এই মূল্যবোধ গুলোর জন্য এত মূল্য দিয়েছে, আমরা ছাড়া তো আর কেউ না। সেই অহংকারের জায়গাটাকে সরে গিয়ে আমি পাকিস্তানের দিকে তাকাবো, সৌদি আরবের দিকে তাকাবো, মধ্যপ্রাচ্যের দিকে তাকাবো, হ্যাঁ আল কায়দা আইএস আমার রোল মডেল হবে, তো সেটা হতে পারে না, এবং বাংলাদেশ সেটা আমরা হতে দেব না। হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা ফেলে অবদামি, সেই মাইকেল মধুসূদন দত্তের কবিতার মতো। সে কবে 150 বছর আগে বলে গেছেন। হ্যাঁ, তো সেটি আমরা যেটা বলছি যে যারা বাংলাদেশকে মোল্লা ওমরের আফগানিস্তান বানাতে চান তারা বাংলাদেশ ছেড়ে চলে যান, সেখানে আপনাদের জায়গা এখানে নয়। এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন, সেই বাংলাদেশ আমরা গড়ব যেখানে ধর্মের নামে, বর্ণের নামে, কোনো ভাষার নামে কোন রকম হানাহানি, বৈষম্য, সন্ত্রাস সেটা থাকবে না। ভিন্ন মত থাকবে, ভিন্ন ধর্ম থাকবে, ভিন্ন জীবনধারা যারা বিশ্বাস করে সবাই থাকবে বাংলাদেশে সমান অধিকার মর্যাদা। শাহরিয়ার কবির, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার। আমরা অনেকক্ষণ আসলে এই সুযোগটা পেলাম, আপনার কাছ থেকে এই কথাগুলো শোনার আগ্রহ আমাদের অনেকেরই ছিল। আপনার কাছে একটা আবদার রইলো আমাদের, যে ওই যে আপনার লেখালেখির জগৎ আর প্রামাণ্য চিত্র নির্মাণের জগৎ, এটা খুব সক্রিয় থাকুক। আর আমরা আমাদের এই সাউথ এশিয়ার একেবারে গোড়ার সময় থেকে আপনাকে পেয়েছি শুভাকাঙ্ক্ষী হিসেবে, আপনি আশীর্বাদ দিয়েছেন, উপদেশনা দিয়েছেন। আমরা আজীবন আপনাকে স্মরণ করব এবং আজীবন আপনি আমাদের বাতিঘর হিসেবে স্বীকৃত। আমাদের সাউথ এশিয়ার সবার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা আর ভালোবাসা রইল আপনার জন্য। না, ধন্যবাদ আপনাকে মাসুদ, আমার খুব ভালো লেগেছে, এবং আমিও চাই যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আপনারা যেভাবে কাজ করছেন, আপনাদের দর্শক, আপনাদের কর্মীরা, সদস্যরা সবাই আমার শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের সবসময় আপনাদের পাশে আছি, সবসময় থাকবো, এবং জয় আমাদের হবে, জয় বাংলা। বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে আসছে সপ্তাহে নতুন কোনো অতিথিকে নিয়ে। সবাই ভালো থাকবেন, কেমন? শুভরাত্রি। ওই গ্লাস কে এনেছে এখানে? 100 দিন বলেছি না এই গ্লাস আমার ঘর থেকে কেউ বের করবি না, আর কোনোদিন এটা ছুঁয়েছিস তো হাত কেটে দেবো বলে দিলাম। খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি কেমন করে, খাঁচা ভাঙবো আমি। বাঁশি বাজছে।
তার বাজবে দিন ডা 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 ডাও ডা ডাও ডা ডা ডাও ডা ডাও ডা ডাও দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙার গান আমি তখন চোরের মতো হুজুর হুজুর করায় রত আমি তখন চোরের মতো হুজুর হুজুর করায় রত চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছে প্রাণ আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরে এ খাঁচা ভাঙবো আমি কেমন করে এ খাঁচা ভাঙবো আমি কেমন করে এ খাঁচা ভাঙবো আমি কি আমি আবার ভাবছিলাম কি ছাদের উপর বসে গান গাইলে তোমার সংসারে কোনো ডিস্টার্ব হবে না তার মানে ছাদের উপরে এসে গান গেয়ে আশেপাশের লোকদের জানাতে চাও যে বউয়ের যন্ত্রণায় ঘরে বসে গান গাইতে পারো না, তাই না? না না তা হবে কেন তোমাকে তো কতবারই বলেছি যে গানটাকে আমি বড় ভালোবাসি তাই মাঝে মাঝে একটু একটু না, এতবার হারমোনিয়াম তবলা ভেঙে দেবার পরও কি তুমি বুঝতে পারছো না